বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোরাস 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এটা কত নাম্বার লাইভ ক্লাস? 4 নাম্বার। 4 নাম্বার লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসটা আমাদের মিস হয়েছিল, আমি একটু প্রবলেমে ছিলাম। আহ, এখন আশা করছি ক্লাস আর একটু ঘন নিতে হবে আমাদের, আর একটু ঘন নিলে মনে হয় বেটার হয়। আপনারা পারবেন শুক্রবার ছাড়া অন্য দিনে ক্লাস নিলে, অথবা আমি যদি ক্লাসটা লাইভে এসে রেকর্ড জি, করব, ইনশাল্লাহ। আপনারা কেউ জয়েন করতে পারলে পারবেন, না পারলে আপনারা ভিডিওটা দেখে নেবেন। এভাবে করলে কোনো প্রবলেম আছে? স্যার, পারবো স্যার ক্লাসে। না, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আমি সময় সুযোগে আপনাদেরকে আগে জানিয়ে দিব যে আরেকটা টাইম বেটার হয় ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ, আরেকটা টাইম বেটার হয়, যেহেতু অনেকে আছে 10টা বাজে আর কি জয়েন নাও হতে পারে। তো একটু টাইমটা যদি একটু বাড়ায় দেওয়া যায়, 10:30, তাহলে আর কি সবাই অফিস থেকে সেই করতে পারবে যারা জব করি। আচ্ছা, সেটা ঠিক আছে, বাট 10টার সময় তো পারা যাবে না, কারণ 10টার সময় আমার বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে আমার লাইভ ক্লাস থাকে। তারা আমার থেকে লাইভ ক্লাস করে, তো 1 to 1 লাইভ কোচিং করে। বাংলাদেশের কয়েকজন আছে, বাইরের দেশের আমেরিকার আছে, কানাডার আছে, ওরা আমার থেকে লাইভ ক্লাস করে। সরাসরি 1 to 1 কোচিং করে আর কি। তো এই কারণে শিডিউলটা অ্যাকচুয়ালি মিলাইতে হবে, শিডিউল মিলানো ছাড়া তো এভাবে পসিবল না। তবে শুক্রবার একদিন ছাড়া আর কোনো দিন রাতের 10টার সময়টা ফ্রি নেই আমি। শুধুমাত্র শুক্রবার এই একটা দিন শুধুমাত্র আপনাদের জন্য আমি একটা দিন রেখেছি, যাতে আমি চাচ্ছি আহ, এই কোচিংটা না করাইলেও চলে আমার, কিন্তু আমি চাচ্ছি আমার দেশের মানুষ আগে শিখুক, তারা স্কিলড হোক, তারা স্কিল ডেভেলপ করার মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। কারণ আপনারা যখন স্কিলড হবেন, এটা আলটিমেটলি আমাদের লাভ, আমাদের জন্য প্রফিট। এবং আপনারা এক সময় এভাবে কোচিং করাতে পারবেন, কোচিং দিতে পারবেন, আপনারা এভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে হেল্প করতে পারবেন, বিভিন্ন কোম্পানিকে হেল্প করতে পারবেন, বিভিন্ন ব্যক্তির কাজে আসতে পারবেন। যেমন আমি দেখাই যে আমার একটা স্টুডেন্টের আর্নিং, এটা হচ্ছে গুগল অ্যাড থেকে। দেখেন, গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড দুইটা থেকেই ক্লিক ব্যাঙে তার আর্নিংটা দেখেন। এই যে এটা হচ্ছে তার আর্নিং, লাস্ট উইক, তার আগের উইক, তার আগের উইক, তার আগের উইক, এভাবে করে এটা আর্নিংটা এখানে দেওয়া আছে। তো এই আপনাদের হয়তো মনে হতে পারে যে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি অনেক কঠিন, সবার পক্ষে সম্ভব না। আসলেই সবার পক্ষে সম্ভব না। তবে সেই সবাই কারা? যেই সবাই কাজ করে না, কষ্ট করে না, শ্রম দেয় না, নিজে কিছু করার টেন্ডেন্সি নিয়ে কি করে, মানে টেন্ডেন্সি নিয়ে কাজে নামে না। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এমন স্বপ্ন দেখি যে আমি কষ্ট করব না, বাট আমার কাছে টাকা আসবে। আসলেই কি এটা সম্ভব? আপনারা লজিক্যালি একটু চিন্তা করেন তো, এটা কি আদৌ পসিবল? এই যে আমি যে আপনাদের থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিই, এটা কি কষ্ট ছাড়া? এটার জন্য আমাকে স্টাডি করতে হয় না? আমি যে আপনাদের সাথে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, এটার জন্য কি আমার কষ্ট হয় না? তাহলে কষ্টের বিনিময়ে কিন্তু আমি আপনাদের থেকে একটা পেমেন্ট নিয়েছি, আপনারা আমাকে আমার সময়ের একটা ভ্যালু দিয়েছেন। হয়তো আমার সময়ের তুলনায় সেই ভ্যালুটা কিছুই না, ডোন্ট মাইন্ড, বাস্তবতা যেটা। কিন্তু তারপরও এই কোর্স কোচিং গুলো চাইলে আমি কি করাতে পারতাম, বা এই সময়টা আমি বাইরে কাউকে দিতে পারতাম। কিন্তু তাহলে প্রত্যেকটা কষ্টের বিনিময়ে তার রেজাল্ট বের হয়, প্রত্যেকটা কষ্টের বিনিময়ে রেজাল্টটা তৈরি হয়। আপনারা সর্বোচ্চ এই কোর্সে 15 জন ভর্তি হয়েছেন, তাহলে 3 15 45, 3 15 45, এটা কিছুই না। এটা বলতে গেলে নাথিং। এটা একসময় আপনারা যখন কাজে নামবেন তখন আপনারা নিজেরাই বুঝবেন এটা কিছুই না। বাট এই যে আপনাদেরকে নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিব, আরো কতদিন দিতে হবে, তাহলে এই যে কষ্ট, কষ্টের পরে মানুষ রেজাল্ট এক্সপেক্ট করতে পারে, বাট কষ্ট ছাড়া আপনি যদি শুধুমাত্র জেগে থেকে স্বপ্ন দেখেন আপনি অনলাইন থেকে আর্নিং করবেন, এটা পসিবল না। আপনার কাছে এটা দেখে হয়তো মনে হতে পারে সে কষ্ট ছাড়া ইনকাম করেছে, না, সেই জানে, তার উপরওয়ালা জানে, তার রাত জাগা, তার কষ্ট, তার শ্রম, তার সাপোর্ট নেওয়া আমার থেকে বা বিভিন্নভাবে সে কাজ করা, এগুলো টোটালি তার উপরে ডিপেন্ড করে সে কতটুকু কাজ করেছে। সো আপনাকে কাজ করতে হবে, ফেল আসবেই, আপনি কাজ করতে নামলে আপনাকে ফেল করতে হবে। আপনাকে যখন আপনার বাবা মা স্কুলের শিক্ষক যখন হাতের লেখা শিখিয়েছিল, আপনি কি একদিনে পেরেছিলেন? সরিয়া সরিয়া ক খ, তারপর হচ্ছে ABCD, আলিফ বা তাসা, এই সবগুলো কি আপনি একদিনে শিখতে পেরেছিলেন? না, হাজার বার আপনি ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থতা থেকে আজকে আপনি খুব সহজেই লিখে ফেলতে পারেন। কোনো শব্দ বললে, কোনো লেখা বললে আপনি জাস্ট লিখে ফেলতে পারেন। বিকজ
আপনি এটা প্র্যাকটিস করতে করতে সেটার সাথে অভ্যস্ত। সেই কারণে এই জিনিসটা আপনার জন্য নতুন, আপনাকে এটার সাথে অভ্যস্ত হতে হবে, ইউজড টু হতে হবে। আপনাকে এটার সাথে যখন ফেল করবেন আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, আপনি আবার ফেল করবেন আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে, আবার আপনি ফেল করবেন আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। একটা সময় আর আপনি পড়বেন না। এই টেন্ডেন্সি নিয়ে যদি কাজে নামতে না পারেন তাহলে আপনার এই প্রফেশনে থাকা, বা এই প্রফেশন না, পৃথিবীর কোনো প্রফেশনই আপনার জন্য না। আপনার জন্য শুধু একটা প্রফেশন, পড়াশোনা শেষ করবেন, সকাল 8টায় অফিসে ঢুকবেন, আরেকজনের কাজ করে দিবেন, মাস শেষে বেতন নিয়ে ঘরে এসে ঘুমাই যাবেন। এতটুকুতে আপনার লাইফটা শেষ হয়ে যাবে। আপনি না পারবেন পৃথিবীর কোথাও ঘুরতে যেতে, না পারবেন কোনো নিজের সকাল্লাদ, ফ্যামিলির কোনো সকাল্লাদ পূরণ করতে, কোনো কিছুই হবে না। আপনার আজকে ইচ্ছা করতেছে না অফিসে যেতে, আজকে ইচ্ছা করতেছে আপনি আপনার ফ্যামিলিকে, বউ বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে সময় দিবেন, বাইরে যাবেন, ঘুরতে যাবেন। আপনি একটা চাকরির জন্য সেটা পারবেন না। আপনি হয়তো দেখতে পারেন যে একজন ব্যাংকার সে কত হ্যাপি, একজন ডাক্তার সে কত হ্যাপি, সে তার কাছে টাকা থাকতে পারে বাট তার কাছে ফ্রিডম নাই, হ্যাপিনেস নাই, কারণ তার কাছে সময় নেই। এটা হচ্ছে বাস্তবতা। সো এই কারণে আমরা অবশ্যই চেষ্টা করব আমরা কি করার, আমরা অনলাইনে লেগে থাকার এবং এখান থেকে ভালো কিছু জেনারেট করার। এবং এখানে এইজ কোনো ফ্যাক্টর না, এডুকেশন কোনো ফ্যাক্টর না, যদি ইচ্ছা শক্তি থাকে। এই একটা জিনিস থাকলে আপনার জন্য কোনো কিছুই ফ্যাক্টর না। সো আশা করি আমি বিষয়টা বুঝাতে পারলাম। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। তো এই 4 নাম্বার ক্লাস থেকে আজকে আমরা কি করা শুরু করব? আজকে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের গুগল অ্যাড নিয়ে তো অলরেডি আমরা শুরু করেছিলাম। জি, আমরা গুগল অ্যাড শুরু করেছি। রাইট। আমাদের থার্ড ক্লাসে এফিলিয়েট মার্কেটিং এর বিভিন্ন স্টেপ নিয়ে কথা হয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আচ্ছা। তারপরে ক্লিক ব্যাংক নিয়ে কিছু কথা হয়েছে, ভেন্ডর নিয়ে কিছু কথা হয়েছে, রাইট। তারপরে গুগল অ্যাকাউন্ট বিষয়ে কথা হয়েছে ওকে। থার্ড ক্লাস। ওকে। আচ্ছা, এবার আসেন আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল হায়ারার্কি। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। গুগল হায়ারার্কি, এটাকে এটা হায়ারার্কি, হায়ারার্কিটা নিয়ে আমি একটু কথা বলি। হায়ারার্কি, গুগল হায়ারার্কি, এটার মূল কাজটা কি? এটার মূল ব্যাপারটা হচ্ছে গুগল হায়ারার্কি কি, অর্থাৎ গুগলের ক্যাম্পেইনগুলো আপনাকে কিভাবে করতে হবে। আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট দেখেছিলাম। অ্যাড অ্যাকাউন্টে আপনাকে একটা অ্যাড রান করতে হইলে একটা ক্যাম্পেইন রান করতে হবে, মিনিমাম আপনাকে একটা ক্যাম্পেইন রান করতে হবে। একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের সাথে মিনিমাম একটা অ্যাড গ্রুপ থাকতে হবে। অ্যাড গ্রুপ থাকতে হবে। একটা অ্যাড গ্রুপে মিনিমাম একটা কিওয়ার্ড থাকতে হবে, ওয়ান কিওয়ার্ড। ওয়ান কিওয়ার্ড, মিনিমাম একটা কিওয়ার্ড থাকতে হবে, এবং মিনিমাম ওয়ান অ্যাড, ওয়ান অ্যাড মিনিমাম। এই 4টা জিনিস আপনাকে থাকতে হবে, এবং মিনিমাম $1 আপনাকে বাজেট করতে হবে। মিনিমাম $1 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে একটা রান হওয়ার জন্য। তবে ক্যাম্পেইনের জন্য আপনার এই জিনিসগুলো থাকতে হবে। একটা ক্যাম্পেইন রান করতে হলে অবশ্যই আপনার একটা ক্যাম্পেইন স্টার্ট করতে হবে। সেই ক্যাম্পেইনে একটা অ্যাড গ্রুপ থাকবে, মিনিমাম একটা অ্যাড গ্রুপ থাকবে, মিনিমাম একটা কিওয়ার্ড থাকবে, মিনিমাম একটা অ্যাড থাকবে। এতটুকু করলে আপনার একটা অ্যাড রান হবে। এখন একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে কাজ করে? ধরে নেন, আমি ধরে নিলাম এটা হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে কি কি থাকবে? প্রথম নাম্বারে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন হবে, ক্যাম্পেইন 1 ধরে নেন, ক্যাম্পেইন 1, আমি এটার নাম দিলাম ক্যাম্পেইন 1। আচ্ছা, ক্যাম্পেইন 1, একটা ক্যাম্পেইন গুগলে আমরা যখন রান করব তখন আমাদেরকে সেই ক্যাম্পেইন থেকে উইন করার জন্য, অর্থাৎ সেই ক্যাম্পেইন থেকে প্রফিট করার জন্য, বা সেই ক্যাম্পেইন থেকে সেল আনার জন্য, অথবা আমার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য একটা ক্যাম্পেইন শুরু করব। ধরেন এটা হচ্ছে ক্যাম্পেইন নাম্বার 1। সেই ক্যাম্পেইনে মিনিমাম একটা অ্যাড গ্রুপ থাকতে হয়। মিনিমাম কয়টা অ্যাড গ্রুপ বলেছিলাম? একটা অ্যাড গ্রুপ থাকতে হয়। আমি, একটা। হ্যাঁ, আমি আমি এখানে মনে করেন দিলাম অ্যাড জি 2, এটা হচ্ছে অ্যাড গ্রুপ 2, এটা হচ্ছে এডিজি 1, এটা হচ্ছে অ্যাড গ্রুপ 1, এটা হচ্ছে এডিজি 3, এটা হচ্ছে অ্যাড গ্রুপ 3। তাহলে কি করলাম? একটা ক্যাম্পেইনে মিনিমাম একটা অ্যাড গ্রুপ থাকতে হয়। তবে সেই ক্ষেত্রে আমরা মিনিমাম 3 থেকে 4টা অ্যাড গ্রুপ করব, তবে 3টা হচ্ছে আইডিয়াল, 3টা হচ্ছে বেস্ট। 3টে অ্যাড গ্রুপ করব, 3টে অ্যাড গ্রুপ। যে কোনো ক্যাম্পেইন করলে আমরা 3টে ডিফারেন্ট অ্যাড গ্রুপ করব।
একটা ক্যাম্পেইনের মধ্যে তিনটা অ্যাড গ্রুপ থাকবে। এই তিনটা অ্যাড গ্রুপ থেকে এবার আমরা কি করতে পারি, এই তিনটা অ্যাড গ্রুপ থেকে আমরা আলাদা আলাদা প্রত্যেকটার জন্য অ্যাড ওয়ান, অ্যাড টু, অ্যাড থ্রি। তার মানে আমরা কি করলাম, প্রত্যেকটা অ্যাড গ্রুপে কয়টা করে অ্যাড সেট করলাম, তিনটা করে, তিনটা করে অ্যাড সেট তিনটা করলাম, তিনটা তিনটা করে অ্যাড সেট করলাম। এটাকে বলা হয় অ্যাকাউন্ট হায়ারার্কি। অর্থাৎ এটা একটা গাছের মতো, দেখেন কিভাবে সারিবদ্ধভাবে। আমরা নতুন যারা থাকি তারা কি করি, একটা ক্যাম্পেইন করি, সেই ক্যাম্পেইনে একটা অ্যাড গ্রুপ করি, সেই ক্যাম্পেইনে সেই অ্যাড গ্রুপে একটা অ্যাড রাখি, ব্যাস আমাদের ক্যাম্পেইনটা রান করে দিই। $10, $20, $30 শেষ হওয়ার পরে অ্যাকাউন্টটা থেকে যখন আমরা ফেল হয়ে যাই, বাস আমরা গুটিয়ে ফেলি যে আমার দ্বারা হবে না, তল্পি তলবা গুছিয়ে আমরা পিছনে ব্যাক করি, যতটুকু সামনে গিয়েছি তার 3 গুণ দূরে সরে যায়। ওয়াও, গুগলে অ্যাড করা যাবে না, গুগল অনেক কস্টিং, অনেক টাকা কস্ট হয়, অনেক টাকা কাটে প্রতি ক্লিকের জন্য। আরে ভাই, টাকা কাটে কেন? থিঙ্ক পজিটিভ। গুগল আপনার থেকে টাকাটা কাটতেছে কেন? তাহলে গুগলের সেই ক্লিকের ভ্যালু আছে বিদায় তো সেখানে অন্য কেউ ক্যাম্পেইন করতেছে, আর অন্য কেউ ক্যাম্পেইন করতেছে বিদায় আপনার টাকা বেশি কাটতেছে, তার মানে গুগলের কম্পিটিশন বেশি। গুগলের কম্পিটিশন বেশি কেন? কারণ গুগলের কাস্টমার গুলো বেশি কিনে, তারা বেশি পছন্দ করে, তারা বেশি কিনতে পছন্দ করে, তারা বেশি ইফেক্টিভ হয়, সে কারণে সেখানে কম্পিটিশন। যেই জায়গা যেমন ঢাকা ইউনিভার্সিটি, সেখানে চান্স পাওয়া কত কঠিন। আবার যদি বলি আইবিএ, কত কঠিন। যদি বলি বুয়েট, আরো কঠিন। তার মানে যেই জিনিসটা যত ভালো, যেই জিনিসটার ইফেক্টিভনেস যত বেটার, সেই জিনিসটার কম্পিটিশন তত হাই। ব্যাপারটা কি এমন না? আপনি এখন চাইলে খুব ইজিলি কি করতে পারবেন, বিং এ অ্যাড দিতে পারবেন খুব ইজিলি, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু আপনার অ্যাডও রান হয়ে যাবে, কিন্তু গুগলের তুলনায় তুলনামূলক কম রেজাল্ট আসবে। কারণ বিং হচ্ছে মনে করেন চিটাং ইউনিভার্সিটি বা আপনার জগন্নাথ ইউনিভার্সিটি, আর গুগল হচ্ছে আপনার মনে করেন বুয়েট। তাহলে পার্থক্য আছে। কারণ পৃথিবীর, আমি প্রথম ক্লাসে বলেছিলাম কি পরিমাণ মানুষ গুগল ইউজ করে, কি পরিমাণ সার্চ প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে পরে, কি পরিমাণ সার্চ হয়, সেটা ফার্স্ট ক্লাসে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম। তাহলে আমরা কি করবো, একটা ক্যাম্পেইন মিনিমাম 3টে অ্যাড গ্রুপ রাখবো, প্রত্যেকটা অ্যাড গ্রুপের মধ্যে আমরা মিনিমাম 3টে অ্যাড রাখবো। তবে আইডিয়াল হচ্ছে অ্যাড সেট, অর্থাৎ অ্যাড হচ্ছে মিনিমাম 3 থেকে 5টা হওয়া, মিনিমাম 3 থেকে 5টা অ্যাড থাকা ভালো। অ্যাড গ্রুপ 3টাই এনাফ প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য, ইচ অ্যান্ড এভরি ক্যাম্পেইন। এটা ক্যাম্পেইন নাম্বার 1। আপনি চাইলে আরেকটা ক্যাম্পেইন করতে পারেন, তাহলে সেম ভাবে সেটা তো 3টে অ্যাড গ্রুপ থাকবে, 3টে অ্যাড থাকবে। আরেকটা ক্যাম্পেইন 2 করতে পারেন, ক্যাম্পেইন 3 করতে পারেন। প্রত্যেকটাতে 3টা করে অ্যাড গ্রুপ থাকবে এবং প্রত্যেকটাতে 3 থেকে 5টা করে অ্যাড সেট থাকবে, অ্যাড থাকবে। এই হচ্ছে। তাহলে স্যার হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম এটা যে তিনটা অ্যাড গ্রুপের ভিতরে এক একটা গ্রুপে তিনটা অ্যাড রান থাকবে, তাহলে টোটাল 9টা অ্যাড রান করতে হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আপনার কোয়েশ্চনটা কি? এক্সকিউজ মি, জি, বল। তিনটা অ্যাড যে হবে, এই তিনটা অ্যাড কি একই প্রোডাক্টের ডিফারেন্ট টাইপের অ্যাড না তিনটা তিন প্রোডাক্টের? এগুলো আপনারা জাস্ট আগে প্রথমে শুনেন, এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট হায়ার আর কি বুঝাচ্ছি, কি প্রোডাক্ট কোন ক্যাটাগরি, এগুলো নিয়ে কিচ্ছু কথা বলি নাই। আগে শুধুমাত্র স্ট্রাকচারটা বুঝেন, এটা হচ্ছে জাস্ট গুগলের একটা অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার। আপনাদেরকে কোয়েশ্চেন করার আমি লাস্টে সময় দিব, যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনের আনসার দিব, এবং আপনাদের কোন কোন জায়গায় কোয়েশ্চেন আছে সব তো আমি জানি from my previous 9 or 10 years experience। আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের কোন কোয়েশ্চেন আছে কোথায় সব আমি জানি আজ, এবং আমি আপনাদেরকে কোয়েশ্চেন করার সময়ও দিব, জাস্ট ক্লাসের শেষের দিকে। এখন কোয়েশ্চেন করলে আমরা ক্লাস আগাতে পারবো না। আপনাদের কোয়েশ্চেনগুলো এখন যেটা করবেন, যত কোয়েশ্চেন থাকবে ভুলে যাবেন, জাস্ট নোট ডাউন, সংক্ষেপে আপনার খাতায় লিখে রাখেন যে যেগুলো আপনি ক্লাস শেষে আমাকে জিজ্ঞাসা করবেন। তাহলে গুগলের ক্যাম্পেইন স্ট্রাকচারটা কি বোঝা গেল? এখন মোটামুটি স্ট্রাকচারটা বা ক্যাম্পেইন হায়ারার্কি যেটাকে বলে সেটা কেমন হবে বোঝা গেল। এটার স্টাইলটা হচ্ছে কেমন দেখেন, আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেইন হবে, আপনি যতটা ক্যাম্পেইন করেন প্রত্যেকটাতে 3টা অ্যাড গ্রুপ থাকবে, 3টা
অ্যাড গ্রুপের প্রত্যেকটা অ্যাড গ্রুপে 3 থেকে 5টা করে অ্যাড হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে হায়ারার্কি, এটা হচ্ছে গুগলের মূল সিস্টেম। আচ্ছা, আপনি গুগলে আনলিমিটেড অ্যাড গ্রুপ করতে পারবেন, তবে মিনিমাম একটা অ্যাড গ্রুপ করতে হবে। আচ্ছা, আমি এগুলো আমার লাইফ লাইনে যত আমি স্টাডি করেছি, আমার যে খাতা, আমি সেই খাতা থেকে আপনাদেরকে ব্যাপারগুলো একটা একটা ক্লিয়ার করতেছি। আমি চাইলে এগুলোর উপর স্লাইড তৈরি করতে পারতাম, কিন্তু স্লাইড তৈরি করলে আমার খাতায় যেভাবে খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো লেখা, এই ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো যদি স্লাইডে করতে যাই, তাহলে এগুলো কখনো দেওয়া যাবে না স্লাইডে। স্লাইডে তো আর সব বিষয় অ্যাড করা যায় না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম একটা ক্যাম্পেইনে একটা অ্যাড গ্রুপ থাকবে, মিনিমাম একটা অ্যাড গ্রুপ, মিনিমাম একটা কিওয়ার্ড, সেই অ্যাড গ্রুপের মধ্যে মিনিমাম একটা কিওয়ার্ড, এবং সেই অ্যাড গ্রুপের মধ্যে মিনিমাম একটা অ্যাড থাকতে হবে। এই হচ্ছে মূল ব্যাপার। এরপরে আসেন এবার নেভিগেশনাল স্ট্রাকচার আসেন। ওয়েবসাইটের নেভিগেশনাল স্ট্রাকচার আমাদের দ্বিতীয় টপিক। নেভিগেশনাল স্ট্রাকচার, নেভিগেশনাল, আমাকে অনেক টপিক কভার করতে হবে, তো সে কারণে আমি একটু আর্লি করার ট্রাই করতেছি, কারণ আমরা এই ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি দেখবো। এগুলো জাস্ট আগে আইডিয়া দিয়ে নিচ্ছি, তারপরে এগুলো প্র্যাকটিক্যালি দেখবো। নেভিগেশনাল স্ট্রাকচার, নেভিগেশনাল স্ট্রাকচার, ওয়েবসাইট নেভিগেশনাল স্ট্রাকচার, তার মানে আপনার গুগলের ক্যাম্পেইনগুলো সব সময় ক্যাম্পেইনটা সাজবে, এই যে একটু আগে আপনারা যে কোয়েশ্চেনটা করেছেন সেটা ওয়েবসাইটের আপনার ওয়েবসাইটের উপরে বেস করেই কিন্তু আপনার ক্যাম্পেইনের স্ট্রাকচারটা সাজবে। যেমন আমি আপনাদেরকে জাস্ট একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইটের আইডিয়া দেখাই আমি আপনাদেরকে। ধরে নেন আপনার কোনটা দেখাবো, আচ্ছা আপাতত কোডার 7-এ যাই। আসলাম, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা অ্যামাজনেও যেতে পারি। দেখেন একটা ওয়েবসাইটের কিন্তু নির্দিষ্ট একটা ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেস তৈরি করা হয়, এটাকে বলা হয় নেভিগেশনাল স্ট্রাকচার। যেমন আমি যদি এখান থেকে অল ক্যাটাগরি, ক্যাটাগরিতে দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু একটা নির্দিষ্ট এই ওয়েবসাইটটা কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপরে তৈরি করা। এই যে দেখেন ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের মধ্যে আবার যখন আপনি ক্লিক দিবেন দেখেন অ্যাক্সেসরিজ অ্যান্ড সাপ্লাইজ, ক্যামেরা অ্যান্ড ফটোস, এগুলো সব ইলেকট্রনিক্সের টপিক। আবার যদি আমি এখান থেকে বেরিয়ে আসি কম্পিউটারে যদি ঢুকি, সবগুলো কম্পিউটার রিলেটেড। আবার যদি আমি এখান থেকে যদি স্মার্ট হোমে যদি ঢুকি, তাহলে এখান থেকে স্মার্ট হোম রিলেটেড যত প্রোডাক্ট আছে। দ্যাট মিনস আপনাদের কোয়েশ্চেন ছিল আমার যে অ্যাড গ্রুপ হবে, অ্যাড গ্রুপগুলো কি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপরে হবে? তার মানে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা যখন কোনো বায়ার, ধরেন অ্যামাজনের মালিক আপনাকে গুগলে অ্যাড রান করতে বললো তার প্রোডাক্টগুলো সেল করার জন্য, অ্যামাজন থেকে প্রোডাক্ট সেল করার জন্য, আপনাকে নির্দিষ্ট করে সে বলে দেয়নি, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে। দ্যাট মিনস আপনি প্রথমে ইলেকট্রনিক্স দিয়ে শুরু করেন, তাহলে আপনার যে ক্যাম্পেইনের নাম হবে কি ইলেকট্রনিক্স। এবার ইলেকট্রনিক্স এর মধ্য থেকে আপনি এখান থেকে কোন সাব ক্যাটাগরি সেটার উপরে, ধরেন আপনি এখন একটা অ্যাড গ্রুপ করলেন ক্যামেরা অ্যান্ড ফটো, অথবা শুধু ক্যামেরা, ধরে নেন শুধু ক্যামেরার উপর আপনি একটা অ্যাড গ্রুপ করলেন। আরেকটা অ্যাড গ্রুপ করলেন শুধুমাত্র ভেহিকল ইলেকট্রনিক্স, আরেকটা অ্যাড গ্রুপ করলেন সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, আরেকটা অ্যাড গ্রুপ করলেন আরেকটা ক্যাম্পেইন করে প্রয়োজন আপনি সেখানে কি করেন, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ করেন। ঠিক আছে, ব্যাপারগুলো এভাবে সাজবে। অর্থাৎ ওয়েবসাইটের নেভিগেশনাল স্ট্রাকচার অনুযায়ী আপনার গুগল অ্যাডের স্ট্রাকচারটা সাজবে। তার মানে ক্যাম্পেইনটা ইলেকট্রনিক্স, এবার ক্যাম্পেইন ইলেকট্রনিক্স এর মধ্যে যেই আলাদা টপিকগুলো থাকে, ইলেকট্রনিক্স এর কি টাইপের প্রোডাক্ট, সেই টাইপের প্রোডাক্টের উপরে আপনার অ্যাড গ্রুপগুলো সাজবে ওয়ান বাই ওয়ান। তাহলে আপনি ইজিলি মিলাইতে পারবেন খুব সহজে, আপনার তখন হিজিবিজি হবে না। আপনি যখন চিন্তা করলেন আপনি এই মুহূর্তে কি সেল করবেন, শুধুমাত্র ক্যামেরা সেল করবেন ক্যামেরার উপরে, তাহলে আপনার স্ট্রাকচারটা এমন হবে ইলেকট্রনিক্স, এখান থেকে ক্যামেরা। এবার আবার আপনি চিন্তা করতে পারেন ক্যামেরাটা কি ধরনের হয়, আপনি একটা নির্দিষ্ট টাইপের ক্যামেরা সিলেক্ট করেন, কোন টাইপের ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা হয়, বাইনোকুলার এন্ড স্কোপস হয়, ফিল্ম ফটোগ্রাফি, বিভিন্ন ধরনের ক্যামেরা কিন্তু আছে। আপনি নির্দিষ্ট টাইপের ক্যামেরা, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর, ডিজিটাল ক্যামেরার উপরে একটা ক্যাম্পেইন শুরু করলেন, তাহলে আপনার প্রত্যেকটা জিনিস সাজানো এবং গোছানো স্ট্রাকচার ওয়াইজ
স্ট্রাকচার বাই স্ট্রাকচার থাকতেছে, আলাদা আলাদা না। আমরা তো যেটা করে ফেলি সেটা হচ্ছে ক্যাম্পেইন রান করি, ক্যাম্পেইনে দেখা যাচ্ছে একসাথে সবগুলো কিওয়ার্ড ঢুকাই দিই, একসাথে সবগুলো টপিক ঢুকাই নিয়ে আসে, একসাথে সবগুলো কিওয়ার্ড নিয়ে আসি। আমরা তখন বুঝতে পারি না আসলেই কোন কিওয়ার্ডটা কাজ করতেছে, কোন অ্যাড গ্রুপটা কাজ করতেছে, কোন ক্যাম্পেইনটা কাজ করতেছে, কোন অ্যাডটা কাজ করতেছে, আমরা কোনো কিছুই বুঝতে পারি না। কিন্তু আমরা যখন স্পেসিফিক হব, যে আমি ধরে নিলাম এখানে আমার ক্যাম্পেইনটা হবে কিসের উপরে, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স থেকে ক্যামেরা, ক্যামেরার উপরে আমি এবার ডিজিটাল ক্যামেরার উপরে কিওয়ার্ড ফাইন্ড আউট করলাম। এবার আমি সেই কিওয়ার্ডের উপর আলাদা আলাদা কিওয়ার্ড বের করলাম, ডিজিটাল ক্যামেরার কত ধরনের কিওয়ার্ড হয় সেগুলোর উপরে, সেগুলো তো কিওয়ার্ড রিসার্চের টপিকে আমরা কথা বলবো। তো আশা করি আমি ওয়েবসাইটের নেভিগেশনাল স্ট্রাকচার ব্যাপারটা বুঝাইতে পারলাম। অর্থাৎ ওয়েবসাইটটা যেই স্টাইলের হবে, যেই নেভিগেশন বা যেই স্ট্রাকচার ওয়াইজ হবে, আপনার গুগল ক্যাম্পেইনটাও সেই স্টাইল সেই স্ট্রাকচারে করাটা হচ্ছে বেটার। এবার আসেন গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই। এখান থেকে ads.google.com এ গেলাম। ads.google.com এ যাওয়ার পরে আমি এখান থেকে সাইন ইনে গেলাম। সাইন ইনে যাওয়ার পরে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন বলতে জাস্ট একটা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিব, শুধুমাত্র এক্সাম্পল দেখানোর জন্য। তো আমি এখান থেকে যে কোনো একটাতে যাচ্ছি। Smartdeal। তার মানে আমি বিষয়টা আবার ক্লিয়ার করতেছি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনাকে জিনিসগুলো ভাগ করে ফেলতে হবে। আপনি ক্যাম্পেইন রান করবেন হচ্ছে, আপনার ক্যাম্পেইনটা হবে হচ্ছে ক্যাটাগরির উপরে। তার মানে আপনার ক্যাম্পেইনটা, এই যে এবার এই এই সেম জিনিসটাকে, এই সেম জিনিসটাকে আপনি এবার ওয়েবসাইটের স্ট্রাকচার ওয়াইজ মিলান। মনে করেন এবার আপনি একটা ক্যাম্পেইন করবেন, তাহলে ক্যাম্পেইন হবে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের উপর আপনি রান করলেন। তাহলে ইলেকট্রনিক্সের উপর আপনি 3টা বা 4টা ক্যাম্পেইনও আলাদা আলাদা করতে পারেন, বাট আমি আপাতত একটা দেখাচ্ছি। এরপরে আমাদের স্ট্রাকচারটা কেমন বলেছি, এরপর হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ হবে। তাহলে এটা যেহেতু আমাদের ক্যাম্পেইন, তাহলে ক্যাম্পেইন থেকে এবার 3টে অ্যাড গ্রুপ হবে, 1 2 3, 3টে অ্যাড গ্রুপ হবে। এবার 3টে অ্যাড গ্রুপে আমরা কিসের কিসের সাব ক্যাটাগরি, এটাকে ধরে নেন ক্যাটাগরি, সিএটি ক্যাটাগরি। এবার এখানে হবে সাব ক্যাটাগরি। তাহলে সাব ক্যাটাগরির মধ্যে কি কি পড়ে দেখেন, হয়ে গেল। এখানে আসলাম ইলেকট্রনিক্স, এই যেগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এবার কোন সাব ক্যাটাগরিতে আপনি ঢুকবেন, আপনি চাইলে একটা নিলেন আপনি কি হেডফোন, আরেকটা নিলেন হচ্ছে আপনি পোর্টেবল অথবা টেলিভিশন এন্ড ভিডিও, আরেকটা নিলেন ভিডিও প্রজেক্টর, হয়ে গেল। 3টা আলাদা আলাদা সাব ক্যাটাগরি নিলাম। এই হচ্ছে ক্যাম্পেইনের মূল স্ট্রাকচার। তার মানে আমরা এখান থেকে ক্যাম্পেইনসে যাব। ক্যাম্পেইনে আসার পরে আমরা এখান থেকে প্লাস নিউ ক্যাম্পেইন, এখন এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমাদের মূল অবজেক্টিভ কি। অর্থাৎ যে ক্যাম্পেইন রান করবো সেই ক্যাম্পেইনের মূল অবজেক্টিভটা কি, আমাদেরকে সেটা ঠিক করতে হবে। তো ক্লায়েন্ট আপনাকে বললো সেল জেনারেট করার জন্য, তাহলে আলটিমেটলি আমরা সেলসই সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এবার কন্টিনিউতে ক্লিক দিব। এবার হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনার ক্যাম্পেইনের টাইপ কি হবে। এখানে তো অনেক ধরনের ক্যাম্পেইন আছে, আপনি কোন ক্যাম্পেইনটা নিয়ে করতে চাচ্ছেন। আমাদের এই কোর্সের মূল আকর্ষণ হচ্ছে শুধুমাত্র সার্চ ক্যাম্পেইন, এবং এটাই হচ্ছে মোস্ট প্রফিটেবল এবং বেস্ট টাইপ অফ ক্যাম্পেইন ইন গুগল। তো আমি এখানে নাম দিলাম ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স নাম দিলাম, ব্যাস। এরপরে হচ্ছে দেখেন আমরা এখানে আসলাম, এখানে এবার আপনাকে বাজেটের কথা জিজ্ঞাসা করতেছে, আপনার বাজেট কত হবে। এভাবে করে আপনি যখন নেক্সটে যখন যাবেন, এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার অ্যাড গ্রুপ, ওয়ান বাই ওয়ান আপনার জন্য চলে আসবে। আমি এখান থেকে নেক্সটে গেলাম, এই যে দেখেন নেটওয়ার্ক, এগুলো নিয়ে এখন কথা না বলি, আমি জাস্ট পরের এই যে অ্যাড গ্রুপ দেখেন, এই অ্যাড গ্রুপ, এই একটা অ্যাড গ্রুপ আমি কি নিয়ে করব, আমি ধরেন এই অ্যাড গ্রুপটা করতেছি কি নিয়ে, মনে করেন ক্যামেরা, ক্যামেরা নিয়ে করতেছি। এরপরে আবার আমি নতুন অ্যাড গ্রুপ করতে পারবো। এভাবে করে একাধিক অ্যাড গ্রুপ করা যাবে, একাধিক অ্যাড করা যাবে। তাহলে স্ট্রাকচারটা কিভাবে সাজবে আশা করি আমি এখান থেকে এই ড্রয়িংটা দ্বারা বুঝাতে পেরেছি। অর্থাৎ সাব ক্যাটাগরি 1, সাব ক্যাটাগরি 2, সাব 1, সাব 2, সাব 3, সাব 3। এবার সাব 1 এর জন্য এই যে এখানে দেখেন 3টা অ্যাড, ঠিক সেম ভাবে
সাব ওয়ানের জন্য 3টা অ্যাড হবে, অর্থাৎ ক্যামেরার জন্য এটা যদি সাব ক্যাটাগরি সমান যদি এটা যদি ক্যামেরা হয়, CAMERA ক্যামেরা হয়, তাহলে ক্যামেরার জন্য অ্যাড 1, ক্যামেরার জন্য অ্যাড 2, ক্যামেরার জন্য অ্যাড 3। এই তো এভাবে করে ব্যাপারগুলো সাজবে। এরপরের সাব ক্যাটাগরির জন্য আবার 3টা অ্যাড, এভাবে করে এই ব্যাপারগুলো ঘটবে। আচ্ছা, এবার আসেন তাহলে নেভিগেশনাল স্ট্রাকচার, ওয়েবসাইটের নেভিগেশনাল স্ট্রাকচার, ওয়েবসাইটটা যেই স্টাইলে সাজানো, যেই নেভিগেশন, যেই ক্যাটাগরি সাজানো, সেই ক্যাটাগরি ওয়াইজ ওয়েবসাইট গুগলের ক্যাম্পেইনটা সাজবে। এবার আমাদের পরবর্তী টপিক হচ্ছে নেটওয়ার্ক সেটিং। এখন আমাদেরকে বুঝতে হবে নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্ক সেটিংটা কি জিনিস, কি নাম বললাম? নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্ক সেটিং, নেটওয়ার্ক সেটিং। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক সেটিং করতে হবে। ক্যাম্পেইনের নাম দেওয়ার সময় আমি বলেছিলাম এগুলো হচ্ছে সাজানো একটা জিনিস। কারণ প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণ বিচারী। আপনি একটা মানুষ ভালো নাকি খারাপ সেটা বিচার করবেন পরে। আগে আপনাকে প্রথমে ক্যাম্পেইনটা দেখে সাজানো গোছানো। আপনি যে একজন প্রো লেভেলের অ্যাড, গুগল অ্যাড মেকার, একজন গুগল অ্যাড এক্সপার্ট, সেটা আপনার ক্লায়েন্ট বা আপনি নিজে বুঝবেন কিভাবে বা অন্যরা বুঝবে কিভাবে, সেটা হচ্ছে আপনার সাজানো গোছানো দিয়ে। আপনি কতটুকু সাজিয়ে গুছিয়ে কাজগুলো করতে পারেন। আপনার ক্যাম্পেইনের নামগুলো কেমন হবে? আপনার ক্যাম্পেইনের নামগুলো হবে মনে করেন আপনার কোম্পানি নেম। এগুলো হচ্ছে আমার নিজের সাজানো ব্যাপার আর কি। কোম্পানি নেম প্লাস হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনি এবার কোন ক্যাটাগরিতে কাজ করবেন, অর্থাৎ এই ক্যাম্পেইনটা কোন ক্যাটাগরির উপরে করতেছেন সেটা। তারপর হচ্ছে কান্ট্রি। এই 3টা। তার মানে ক্যাম্পেইন আপনার কোম্পানির নাম, ধরেন আপনি যে কোম্পানির জন্য কাজ করতেছেন, ধরেন আপনাকে ইউএস এর একজন ব্যক্তি আপনাকে কাজ দিল, তাহলে সেই আহ, আহ, ধরেন আমি আমার একটা কোম্পানির নাম বলি, সেটা হচ্ছে পপিন চেয়ার। পপিন, ঠিক আছে, পপিন চেয়ার, এটা হচ্ছে কোম্পানির নাম। তারপর হচ্ছে ক্যাটাগরি, কত টাইপের। দেখেন কত টাইপের চেয়ার আছে, দেখেন এই যে বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন প্রকারের চেয়ার কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল, বিভিন্ন প্রকারের। মানে ফার্নিচার গুলো দেখেন, অফিস সাপ্লাই গুলো দেখেন, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তাদের কাছে আছে। এই যে দেখেন অফিস চেয়ার্স এন্ড স্টুলস, অফিস চেয়ার্স এন্ড স্টুলস, এই যে, এই যে মাস্ক টাস্ক চেয়ার, হোয়াইট ফ্রেম মাস্ক টাস্ক চেয়ার। এগুলো 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 নিয়ে অনেক কাজ করা হয়েছে এক সময়, বাট এখন তারা আমার ক্লায়েন্ট নাই, এক সময় ছিল। উড়াধুরা ওদেরকে সেল এনে দিয়েছিলাম, উড়াধুরা। তারপরে হচ্ছে আপনার, তাহলে পপিন। এরপর হচ্ছে ক্যাটাগরি, ধরেন আপনি এই মুহূর্তে কাজ করবেন হচ্ছে কি নিয়ে, অফিস চেয়ার্স নিয়ে। আপনার ক্যাটাগরি, আপনি এখন অফিস চেয়ার্স নিয়ে, অর্থাৎ এই ওয়েবসাইটে তো অনেকগুলো অনেকগুলো জিনিস আছে। এতক্ষণ পরে আসলে কেমনে হবে ভাই? তো স্ক্রিন দেখতেছেন, ওকে। এই যে দেখেন বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, তাহলে আপনি এখন কোন ফার্নিচারের উপরে একটা রান করবেন? আপনি তো দেখলেন, আপনি তো প্রথমে এজ এ নতুন হিসেবে কি করবেন? আপনি তো কাজ দেওয়ার পর আপনি নিজে অবাক হয়ে যাবেন, আপনি কি করবেন বুঝতে পারবেন না। কারণ ওদের এখানে এত প্রোডাক্ট, আপনি কোনটা রেখে কোনটার জন্য অ্যাড দিবেন। তাহলে এখন আপনারা আজকে একটা জিনিস শিখলেন, সেটা হচ্ছে কি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে এই ওয়েবসাইটের কাজ দিছে, আপনি প্রথমে কোম্পানির নামটা লিখেন ক্যাম্পেইনের নামে। এরপরে সিদ্ধান্ত নেন এই মুহূর্তে, অথবা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেন, ক্লায়েন্ট এই মুহূর্তে চাচ্ছে অফিস চেয়ার সেল করতে, তাহলে আপনি অফিস চেয়ার নিয়ে শুরু করবেন। তাহলে সে আপনাকে যদি কিছুই না বলে, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন। আপনি সিলেক্ট করলেন অফিস চেয়ার্স, তাহলে আপনার ক্যাম্পেইনের নাম হবে কি, অফিস চেয়ার্স। এরপরে লেখেন ক্যাটাগরি হবে আপনার অফিস চেয়ার্স, কারণ আপনি এই মুহূর্তে অফিস চেয়ার্স নিয়ে, এই ক্যাম্পেইনটা হবে অফিস চেয়ার্স নিয়ে, অফিস চেয়ার্স। এরপর কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি একটা রান করবেন, ইউএস। ব্যাস, আপনার ক্যাম্পেইনের নেম হয়ে গেল। এটা গেল আপনার নেটওয়ার্ক সেটিং এর প্রথম পার্ট। এরপরে ডিসপ্লে নেটওয়ার্ক নিয়ে আমাদের এই মুহূর্তে চিন্তা করার কোনো দরকারই নেই। আমরা সব সময় যখনই আপনি অ্যাড রান করতে যাবেন, একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, অ্যাড রান করতে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি ডিসপ্লে ক্যাম্পেইন রান করবেন কিনা, ডিসপ্লে ক্যাম্পেইন রান করবেন কিনা। এই যে দেখেন সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। গুগলের অনেকগুলো সার্চ পার্টনার আছে, অনেকগুলো সার্চ পার্টনার আছে। তার ভিতরে মনে করেন ইউটিউব আছে, তার ভিতরে অ্যামাজন আছে, তারপর হচ্ছে সিএনএন আছে, আক্স আছে, গুগল ম্যাপস আছে, অ্যাবাউট আছে। এরপরে আরো অনেকগুলো সার্চ নেটওয়ার্ক আছে। কিন্তু শুরুর দিকে আমি সাজেস্ট করব কখনোই এই সার্চ নেটওয়ার্ক আমরা সিলেক্ট করব না। যখন আপনি নতুন, যখন আপনার বাজেটটা কনজেস্টেড, ক্লায়েন্টের বাজেট কম,
হিউজ বাজেট নাই সেই মুহূর্তে এবং শুরুর দিকে আমরা যখন ক্যাম্পেইন রান করে স্টার্ট করব তখন আমরা সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক এই দুইটা জিনিস থেকে টোটালি ডিটেলস থাকবো আমাদের ক্যাম্পেইনকে সরাসরি ডিটেলস রাখবো। সার্চ নেটওয়ার্ক কোনগুলো বলেছি, অর্থাৎ গুগলের কিছু সার্চ নেটওয়ার্ক পার্টনার আছে যেখানে সার্চ দিলে গুগলের রেজাল্ট চলে আসে, যেমন ইউটিউব, যেমন আপনার সিএনএন, যেমন আপনার অ্যাবাউট, এই টাইপের। আবার ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলো, বিভিন্ন ওয়েবসাইট আছে আমি আপনাদেরকে দেখিয়েছি যারা হচ্ছে গুগলের সাথে পার্টনারশিপে কাজ করে। আর গুগলের অ্যাডগুলো তারা ডিসপ্লে বা কিছু ইমেজের মাধ্যমে ওই ওয়েবসাইটে গুগল শো করায়, আমরা ওই ওয়েবসাইটগুলোতেও কি দিব না। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক যে খারাপ আমি কিন্তু তা বলি নাই, অর্থাৎ আমাদের এটার সাথে ম্যাচ করলে কিন্তু আমাদের ক্যাম্পেইনের পারফরমেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়ে যায় বা হবেই, এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। সে কারণে এই দুইটা থেকে আমরা ডিটেলস থাকবো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম। আবার আমরা অনেকেই চিন্তা করি সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ক সেম, এই দুইটা কিন্তু সেম না, দুইটা আলাদা আলাদা বিষয়, দুইটা আলাদা আলাদা জিনিস। ওকে, ফাইন। আর ডিসপ্লে নেটওয়ার্কে যে ওয়েবসাইট গুলো আছে, যে ওয়েবসাইট গুলোতে গুগল অ্যাড শো করে, যেমন আমি এখান থেকে ধরে নিই আপনার মনে করেন নিউ ইয়র্ক পোস্ট অথবা নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমসে যাই, এখানে দেখবেন গুগল কিছু অ্যাড শো করে, কিছু বিজ্ঞাপন শো করে। তার মানে নিউ ইয়র্কের মালিক কিন্তু গুগল না, কোনোভাবেই কিন্তু নিউ ইয়র্ক টাইমস এর মালিক কিন্তু গুগল না, কিন্তু শুধুমাত্র এই যে অ্যাডটা শো করতেছে অ্যাডস বাই গুগল, দেখছেন, অ্যাডস বাই গুগল, শুধুমাত্র অ্যাডটা শো করতেছে, কারণ তারা গুগল থেকে কি নিয়েছে, গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নিয়েছে, সেই কারণে ওরা এখান থেকে একটা আর্নিং করতেছে, গুগল এখান থেকে আর্নিং করতেছে, দ্যাটস ইট। এটা কিন্তু গুগলের অফিসিয়াল বা পার্টনারশিপ কোনো সাইট না। আচ্ছা, তাহলে বারবারই বলেছি, বাজেট যদি কনজেস্টেড হয়, বাজেট যদি কম হয়, ক্লায়েন্ট আপনাকে বললো অল্প বাজেটে সেল আনার জন্য, সেল জেনারেট করার জন্য, অথবা আপনি নিজের জন্য অল্প বাজেট আপনার, আপনি সেই মুহূর্তে অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ককে বাদ বাদ রেখে দিবেন। আচ্ছা, তাহলে মোটামুটি নেটওয়ার্ক সেটিং আমরা জানলাম। এগুলো লিখে ফেলার বিষয়, আপনারা লিখতেছেন কিনা আমি জানি না, ইম্পর্টেন্ট বিষয়। ক্যাম্পেইন রান করা কোনো ব্যাপার না, বলেছি এবং দেখিয়েছি, ক্যাম্পেইন রান করা কয়েক মিনিট কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু ক্যাম্পেইন থেকে প্রফিট করা, ক্যাম্পেইন থেকে ক্লায়েন্টের জন্য সেল এনে দেওয়া বা নিজের জন্য সেল আনতে পারে, দিস ইজ দ্য ফ্যাক্টর, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন টার্গেটিং। এখন আপনাকে বুঝতে হবে লোকেশন টার্গেটিং। লোকেশন টার্গেটিং, আচ্ছা, ওকে, দেখেন প্রথমেই বলি সিপিসি। সিপিসি মানে কি, কে বলতে পারবেন? সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক, রাইট। কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিকটা কি জিনিস, কে বলতে পারবে? একটু আর্লি বলতে হবে, না পারলে বাদ দিব, যদি পারি। ক্লিকে চার্জ কত? আচ্ছা, আমরা গুগলে যখন অ্যাড রান করি, আমরা কিসের উপরে বেস করে অ্যাডটা রান করি? কিওয়ার্ডের উপরে বেস করে অ্যাডটা রান করি। তার মানে হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করি বেস্ট চেয়ার্স, বেস্ট অফিস চেয়ার্স, এই টাইপের যখন সার্চ করি, তখন সাথে সাথে গুগল আমাদেরকে অ্যাড দেখানো শুরু করে, অ্যাড দেখানো শুরু করে। তাহলে সেই অ্যাডটা যেই ব্যক্তিটা সার্চ করলো, যেই কিওয়ার্ড দিয়ে ব্যক্তিটা সার্চ করলো, সেই ব্যক্তি যদি আমার অ্যাডের উপরে বা আমার ওয়েবসাইটের উপরে যদি ক্লিক করে, যেই অ্যাডটা আমি গুগলের মাধ্যমে রান করলাম, সেই অ্যাডের উপরে যখনই ক্লিক করবে, সাথে সাথে গুগল আমার থেকে একটা চার্জ কাটবে, যতবার ক্লিক করবে ততবার কাটবে, এটাকে বলা হয় সিপিসি, কস্ট পার ক্লিক। এখন কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে এই সিপিসিটা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপরে, যেমন এক নম্বরে ডিপেন্ড করে হচ্ছে লোকেশন, লোকেশন, দ্বিতীয় নম্বরে ডিপেন্ড করে হচ্ছে কিওয়ার্ড, তৃতীয় নম্বরে ডিপেন্ড করে হচ্ছে টাইম, চতুর্থ নম্বরে ডিপেন্ড করে হচ্ছে কম্পিটিশন। এভাবে অনেকগুলো বিষয়ের উপরে সিপিসিটা ডিপেন্ড করে। কম্পিটিশন কেমন আছে, কোন টাইমে একটা রান হচ্ছে, কিওয়ার্ড কোনটা ছিল, এবং লোকেশন কোন জায়গাকে টার্গেট করেছেন, এই বিষয়গুলোর উপরে বেস করে গুগলের সিপিসি রেটটা নির্ধারণ হয়। অর্থাৎ প্রতি ক্লিকে আপনার থেকে কত করে কাটবে, সেটা শুধুমাত্র তখনই নির্ধারণ হয়, কখন? যখন আপনি অ্যাড রান করবেন, সেই অ্যাডটা কোথায়কে টার্গেট করে রান করেছেন, কোন কিওয়ার্ডটা টার্গেট করে রান করেছেন, কোন টাইমে অ্যাডটা চলবে, এবং এটা সেই মুহূর্তে কম্পিটিশনটা কেমন, মার্কেট ট্রেন্ডটা কেমন,
সেটার উপরে বেস করে আপনার এই সিপিসিটা নির্ধারিত হবে। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখেন, নোট ডাউন করেন। ভিডিও দেখে দেখে এগুলো পরবর্তীতে ইচ্ছা করবে না। এত লম্বা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও দেখবেন আপনার ইচ্ছা করবে না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ইচ্ছা করবে না এই ভিডিও আবার টেনে টেনে দেখতে। নোট ইট ডাউন। তাহলে এখন অনেক সময় দেখবেন কোনো কিওয়ার্ডের, ধরেন KW1, এটার সিপিসি হচ্ছে আপনার মনে করেন $5, $5 করে আপনার থেকে প্রতি ক্লিকে কাটতেছে। আবার কোনো কিওয়ার্ড দেখবেন সিপিসি হচ্ছে আপনার মনে করেন $10। এখন আপনি যেই কিওয়ার্ড টুটা দিয়ে অ্যাড রান করতে চাচ্ছেন, এটা মনে হচ্ছে আপনার বিজনেসের জন্য অনেক বেশি ইফেক্টিভ, কিন্তু এটার সিপিসি রেট অনেক হাই। তখন আপনি চিন্তা করলেন না, এটা দিয়ে অ্যাড রান করা যাবে না, এটার সিপিসি রেট অনেক হাই। এখন সিপিসি রেট হাই কেন? ঢাকা ইউনিভার্সিটির ডিমান্ড বেশি কেন? বুয়েটের ডিমান্ড আরো বেশি কেন? আইবি এর ডিমান্ড আরো বেশি কেন? তার মানে যেটার সিপিসি রেট বেশি, বেশিরভাগ ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে নেগেটিভ সাইড না। আমরা অনেকেই ভয় পাই, আমরা অনেকেই চিন্তা করি এটার সিপিসি রেট বেশি, এটা ইউজই করব না, এটা ব্যবহারই করব না, এই কিওয়ার্ডটা ব্যবহারই করব না। কারণ ওই কিওয়ার্ড আমার থেকে এক ক্লিকে $10 কেটে ফেলবে। তার মানে 2টা ক্লিক আসলে আপনার থেকে $10 চলে গেল। অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এক্সাম্পল দিচ্ছি। তো 2টা ক্লিকে $10 চলে গেল। চিন্তা করেন 2টা ক্লিকে জাস্ট $10 হাওয়া হয়ে গেল। কিন্তু কেন? এই কি সিপিসি রেট, তখন আপনি চিন্তা করে বা অনেক নতুন মার্কেটার চিন্তা করে আমি এই কিওয়ার্ড দিয়ে অ্যাডে রান করব না, এই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করবে বোকারা, কারণ এত টাকা আমার নাই, এত টাকা দিয়ে অ্যাড রান করা পসিবল না। কিন্তু ওই কিওয়ার্ডের সিপিসি রেট হাই মানে হচ্ছে ওই কিওয়ার্ডটা হাই ডিমান্ড, ওই কিওয়ার্ডটার মধ্যেই কাস্টমার গুলো আছে, ওই কিওয়ার্ডের মধ্যেই আপনার কাস্টমার লুকায়িত আছে। কাস্টমার গুলো কিসের মধ্যে থাকে? গুগলে আমরা অ্যাড রান করি, কাস্টমার থাকে কিওয়ার্ডের মধ্যে, কাস্টমার গুলো থাকে কিওয়ার্ডের মধ্যে। এই কারণে গুগলের ডিমান্ডটা বেশি, কারণ একজন কাস্টমারই গুগলে এসে সার্চ করবে বেস্ট অফিস চেয়ার্স টু বাই নাও, বেস্ট অফিস চেয়ার টু বাই নাও, সে এভাবে করে সার্চ করবে। এভাবে করে সার্চ করা মানে হচ্ছে কি, তার কাছে ডিমান্ড আছে, তার কাছে চাহিদা আছে, তার কাছে ইচ্ছা আছে এই মুহূর্তে কিউ চেয়ার কেনার। তার মানে এই কিওয়ার্ড দিয়ে আপনি টপে থাকা মানে হচ্ছে আপনার কি হচ্ছে, আপনি কাস্টমার, এই মুহূর্তে হয়তো আপনি কাস্টমার পাবেন, এই মুহূর্তে আপনি হয়তো অর্ডার পাবেন। সেই কারণে হয়তো দেখা যাচ্ছে এই কিওয়ার্ডের সিপিসি রেট $15, $20। মানে 10 জন সার্চ করতেছে, 10 জনই মোটামুটি কাস্টমার কেনার জন্য, কেউ ফান করে এটা সার্চ করতেছে না। কারণ বেস্ট, এই যে যেমন দেখেন বেস্ট কম্পিউটার চেয়ার ফর লং আওয়ার্স, কত সুন্দর একটা কিওয়ার্ড, এক্সাম্পল দিচ্ছি, কত সুন্দর একটা কিওয়ার্ড, কত লম্বা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে একজন ব্যক্তি কখন সার্চ করবে? যখন অনেক লম্বা সময় ধরে কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকে, তার ঘাড়, পিঠ, শরীর ব্যথা হয়ে যায় একটানা বসে থাকার কারণে, সেই কারণে সে বেস্ট কম্পিউটার চেয়ার খুঁজতেছে, কম্পিউটারে বসে থাকার জন্য কমফোর্টেবল চেয়ার খুঁজতেছে, কারণ সেই ব্যক্তি লং আওয়ার্স বসে থাকে। তাহলে আপনার কি মনে হয় এই কিওয়ার্ডটার যারা সার্চ করবে তারা কি ফান করে সার্চ করবে? বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য টাইম, তারা কি ফান মোডে সার্চ করবে নাকি সিরিয়াস মোডে তাদের কোনো সলিউশন খুঁজতেছে? তার মানে এটা তার একটা প্রবলেম, এটা তার একটা প্রবলেম, সেই প্রবলেমের সলিউশন খুঁজতেছে। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে শিখলাম, দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে মানুষ কখনো প্রোডাক্ট কিনে না, মানুষ কখনো সার্ভিস কিনে না, মানুষ কখনো কোনো অফার কিনে না, মানুষ সব সময় তার প্রয়োজনের চাহিদা বা সমাধান কিনে, মানুষ তার প্রবলেমের সলিউশন কিনে। তার মানে আপনি জায়গা মতো একটা ব্যক্তির প্রবলেমকে কি করে ডিটেক্ট করে সেই প্রবলেমের যদি মলম দিতে পারেন, সেই প্রবলেমের যদি সলিউশন দিতে পারেন, সে আপনার মলমটা কিনবে, সে আপনার সলিউশনটা কিনবে। তার মানে এই ব্যক্তির প্রবলেম হচ্ছে লং আওয়ার্স কম্পিউটারে বসে থাকে, সেই কারণে সে কমফোর্টেবল কম্পিউটার চেয়ার খুঁজতেছে। কিসের জন্য? যেটা তার শরীরের জন্য কাজে আসবে। তাহলে আপনি জায়গা মতো এই কিওয়ার্ড দিয়ে যদি একটা অ্যাড যদি বসাইতে পারেন, তাহলে দেখা যাবে আপনার হয়তো প্রতি ক্লিকে, এই কিওয়ার্ডের জন্য হয়তো ইউএসএ থেকে প্রতি ক্লিকে কাটতেছে কত, $5। হয়তো $5 দিয়ে 5 জনে সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢুকলো, 5 জন থেকে দেখা যাবে 3 জনই আপনার চেয়ার কিনে ফেলছে। তাহলে একটা চেয়ারের দাম কি $5? একটা চেয়ারের দাম হয়তো দেখা যাচ্ছে 200, 250, $300। এই যে দেখেন 349, 349, 349, এই যে 479, 479। তাহলে
এই একটা চেয়ার সেল করতে আপনার যদি $20 যদি খরচ হয় প্রতি ক্লিকে, তাও কিন্তু আপনি লুজার না, তাও কিন্তু আপনার লস নেই। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই কারণেই বেশিরভাগ বড় বড় কোম্পানিগুলো তারা গুগলে বেশি উইন করতে পারে, কারণ তারা হাই রেটে কি করে কাস্টমার গুলোকে কিনে নেয় গুগল থেকে, যেটা আমরা অনেক সময় ভয় পেয়ে যাই বা আমরা করি না বা আমরা করতে চাই না। আমরা মনে করি এই কিওয়ার্ডটা খারাপ কারণ এই কিওয়ার্ডের সিপিসি রেট বেশি, কিন্তু সিপিসি রেট বেশি মানে সেটা ইঙ্গিত করে এটা বেস্ট টাইপের একটা কিওয়ার্ড বা এটার ডিমান্ড আছে, এটা চাহিদা আছে, এটা দিয়ে অন্য মানুষে অ্যাড রান করতে চাচ্ছে। এখন একটা কিওয়ার্ডের ডিমান্ড কখন বেড়ে যায় বা সিপিসি রেট কখন বেড়ে যায়, মনে করেন সেম কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ডটা দিয়ে আমিও চাচ্ছি অ্যাড রান করতে আমার কোম্পানির জন্য, আপনিও চাচ্ছেন অ্যাড রান করতে আপনার কোম্পানির জন্য, আরেকজন চাচ্ছে অ্যাড রান করতে তার কোম্পানির জন্য। এখন আমি চাচ্ছি এই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করব এবং প্রতি ক্লিকের জন্য $5। এখন আপনি আরো বেশি মানে কি বলে যেটাকে তেজা, আপনি আরো বেশি তেজা, আপনি বললেন এই যে ফরহাদ ভাই $5 পেমেন্ট করতেছে, আরে আমি কি ফরহাদ ভাই থেকে কম যাই, আমি $10 পেমেন্ট করব প্রতি ক্লিকে। আরেকজন এসে বললো যে না, এরা দুইজনে যখন $5 $10, আমি $12 করে পেমেন্ট করব, তাহলে কম্পিটিশনটা বেড়ে গেল। এইভাবে করেই কিন্তু প্রাইস গুলো বেড়ে যায়। তাহলে গুগল সবসময় চাইবে কম্পিটিশন বাড়ুক, কারণ কম্পিটিশন বাড়া মানে এখানে অপশন শুরু হবে। তার মানে আমরা বাংলা সিনেমায় দেখেছি এই যে 5 কোটি 1 টাকা দিব, 5 কোটি 50 লাখ দিব, শেষ পর্যন্ত নায়ক এসে বলে আমি 10 কোটি টাকা দিব, ব্যাস সে জিতে যায়। এই হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে এটা দিয়ে এটা এটা একটা গুড সাইন, এটা একটা প্রফিটেবল কিওয়ার্ডের একটা সাইন যে এটা দিয়ে প্রফিট হইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে লোকেশন টার্গেটিং। আমরা যখন লোকেশন টার্গেট করতে যাব, আমাদের এখানে লোকেশন টার্গেট করার অপশন আছে, এই যে দেখেন লোকেশন টার্গেট। এখানে অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, আমরা কখনোই কোনোদিন অ্যাড রান করার সময় অল কান্ট্রিজ এন্ড টেরিটরি সিলেক্ট করব না। এই ভুলটা আমরা বেশিরভাগ মার্কেটারকে আমি দেখেছি, বেশিরভাগ মার্কেটার সে চিন্তা করে আমি তো সারা ওয়ার্ল্ডে অ্যাড দিলে আরো বেশি ভালো, সারা ওয়ার্ল্ডের মানুষ আমার অ্যাডটা দেখলো, সারা ওয়ার্ল্ডের মানুষ আমার প্রোডাক্ট কিনলো। ভাই সম্ভব না, কুলাইতে পারবেন না। সারা বিশ্বে হাজার কোটি কোটি মানুষ প্রতিদিন গুগল ইউজ করে, তাহলে এত মানুষের সামনে অ্যাড দেখায় আপনি কি টাকা দিয়ে পোষাইতে পারবেন? যেখানে আপনি একটা কান্ট্রির পিছনে খরচ করে পাগল হয়ে যাবেন, সেই জায়গায় আপনি অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ কিভাবে সিলেক্ট করেন, কিভাবে সিলেক্ট করা যায়? আবার অনেকে ইউনাইটেড স্টেটস এন্ড কানাডা সিলেক্ট করে, আমরা এভাবেও করব না, আমরা নির্দিষ্ট স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করব। আপনার কাস্টমারের চাহিদা আপনার ওয়েবসাইটের, এটা তো আপনার যে ওয়েবসাইটের ওনার বা যার বিজনেস বা যার কাজ করতেছেন বা আপনার নিজের প্রোডাক্ট হলে আপনি তো জানবেন যে আপনার কাস্টমার গুলো কোথাকার, সে তারা কি বাংলাদেশে থাকে নাকি তারা ইউএসএ তে থাকে। আপনি চিন্তা করলেন তারা ইউএসএ তে থাকে, তাহলে ইউএসএ তে যদি থাকে তাহলে আপনি ইউএস কে টার্গেট করে অ্যাডটা দিবেন। আপনাকে আপনাকেই জানতে হবে এটা, অথবা আপনার যে ক্লায়েন্ট সে আপনাকে বলে দিবে। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে গুগল অ্যাডে উইন করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আরো আস্তে আস্তে জানবো, সেটা হচ্ছে ডেটা কালেকশন করা। একটা নতুন অ্যাকাউন্ট ধরেন, এটা একেবারে নতুন একটা অ্যাকাউন্ট, অ্যাজ এক্সাম্পল আমাদের অনেক এখানে আপনাদের মধ্যে একজন আছেন, তার নাম হচ্ছে মেবি একটু আমি দেখি, মৌসুমী সরকার মেবি, যিনি ইন্ডিয়া থেকে, রাইট, মৌসুমী সরকার। উনি বারবার একটা কমপ্লেন করেছে যে ওনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে ওয়ার্ম আপ না করা, ওয়ার্ম আপ না করা। কি বলে, আবার বলছি, ওয়ার্ম আপ, অর্থাৎ সেটাকে উষ্ণ না করা, ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ না করা, অর্থাৎ এটার আরেক নাম হচ্ছে ফার্মিং, ফার্মিং করা। অর্থাৎ আপনি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট খুললেন, নতুন অ্যাড অ্যাকাউন্ট একটা খুলেই আপনি শুরু করে দিছেন এই যে কিছুক্ষণ এই অ্যাড, কিছুক্ষণ অন্য প্রোডাক্টের অ্যাড, কিছুক্ষণ অন্য প্রোডাক্টের অ্যাড, কিছুক্ষণ একটা প্রোডাক্টের অ্যাড, কিছুক্ষণ স্প্যামিং করা শুরু করলেন, কিছুক্ষণ গুগলে সাপোর্ট করে না এমন অ্যাড দেওয়া শুরু করলেন। জাস্ট আপনি শুধু ট্রাই করতেছেন, মানে আপনার এই মুহূর্তে হাজার কোটি টাকার দরকার, এই মুহূর্তে অ্যাড দিবেন, এই মুহূর্তে হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে, এই মুহূর্তে আপনি কোটিপতি হয়ে যাবেন। ব্যাপারটা এমন দাঁড়ায়। আসলে এই কারণেই গুগল অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। একটা অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে প্রথমে আপনাকে সেটাকে ফার্মিং করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ফার্মিং করতে হবে। সেটা আপনি সেখানে কার্ড অ্যাড করবেন,
কার্ড অ্যাড করে আপনি প্রথমে সেখানে $5 $10 করে লিগালি ভালো প্রোডাক্ট যেগুলো গুগল সাপোর্ট করে এমন প্রোডাক্টের উপরে অ্যাড দেওয়া শুরু করবেন, ডেটা কালেকশন করবেন সেম টাইপের। অর্থাৎ আপনি স্পেসিফিক একটা অ্যাড অ্যাকাউন্টকে সবসময় চেষ্টা করবেন একটা ওয়েবসাইটের জন্য ইউজ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ আপনি যখন ডিফারেন্ট হাজার ধরনের কি করলেন, মানে আপনি আহ, দেখা যাচ্ছে যে আপনি কি করলেন, মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের আপনি অ্যাড দিচ্ছেন একটা অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে এটা একটা প্রবলেম হতে পারে। বিশেষ করে নতুন অ্যাকাউন্টের কথা বলছি আমি, নতুন অ্যাকাউন্ট। কিন্তু আপনার অ্যাকাউন্টটা যখন ইউজ করতে 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 সেটাতে যখন ডেটা এনাফ পরিমাণ হবে, ডেটা গুগল যখন দেখবে যে ইয়েস এটা একটা ওল্ড অ্যাকাউন্ট, এটার পিছনে আপনি অনেক খাটাখাটনি করেছেন এবং এটাতে আপনি কোনো উল্টাপাল্টা অ্যাড সাবমিট করেন নাই, কোনো অ্যাফিলিয়েট অফার ডিরেক্টলি প্রমোট করেন নাই, অথবা মেক মানি রিলেটেড, হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড, মানুষের ক্ষতি হয় এমন কোনো অ্যাড রান করেন নাই, তখন আপনার ওয়েবসাইটটা আস্তে আস্তে ওয়ার্ম আপ হবে। তার মানে ওয়েবসাইট আপনার অ্যাড অ্যাকাউন্টের পাওয়ারটা আস্তে আস্তে বাড়তেছে। আপনি চিন্তা করেন, আপনি একটা নতুন ব্যক্তির সাথে আজকেই পরিচিত হয়েছেন, পরিচিত হয়েই বলতেছেন ভাই আমাকে $1,00,000 ধার দেন। বলেন সে আপনাকে কি মনে করবে বা আপনার সম্পর্কে কি চিন্তা করবে? সে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। বাট আপনার একটা ওল্ড ফ্রেন্ডকে, অনেক পুরাতন অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড, তাকে আপনি যেভাবে ট্রিট করেন না কেন সে কিন্তু সহজে রাগ করবে না। ব্যাপারটা বোঝা গেল? তার মানে আগে আপনাকে প্রথমে সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে কি করতে হবে, রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আপনি সেখানে সময় দেন, সেখানে ঢুকেন, রিসার্চ করেন, সেখানে আপনি টুলস গুলো ইউজ করেন, ঘেটে ঘুটে দেখেন, সময় দেন, অ্যাড রান করেন, $5 $10 $15 $20 $25 এইভাবে করে 100 150 200 300 400 500 খরচ করেন। নিজে আগে শিখেন, শেখার জন্য সময় দেন, অ্যাকাউন্টটাকে ওয়ার্ম আপ করেন, অ্যাকাউন্টটা থেকে অ্যাড রান করেন, সেল আনার ট্রাই করেন। সেল আনতে পারবেন না শুরুর দিকে, কঠিন, কারণ নতুন অ্যাকাউন্ট, নতুন জন্মিত একটা বাচ্চা, সে কতটুকুই করতে পারে আপনার জন্য বলেন? বাচ্চা একটা জন্ম হওয়ার পরে আমরাই তো তার জন্য সবকিছু করি। কেন করি? ফিউচারে সে আমাদেরকে করবে যখন আমরা বুড়া হব। আমরা কিন্তু ওই ছোট বাচ্চার থেকে আশা করি না সে এইমাত্র হইছে, এইমাত্র সে আমাকে কিছু দিবে। বরং তার পিছনে কত খাটা খাটনি করতে হয় সেটা শুধুমাত্র বাবা মা যা ফ্যামিলি মেম্বাররাই জানে। তাহলে আপনার নতুন জন্মিত অ্যাড অ্যাকাউন্টটা, গুগল অ্যাড অ্যাকাউন্টটা, সেটা একটা ছোট বাচ্চার মতো। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দিস অ্যাকাউন্ট। আস্তে আস্তে সেটাকে কি করতে হবে, আপনাকে সেটা উষ্ণ করে তুলতে হবে, সেটাকে আস্তে আস্তে পোস্ট বানিয়ে সেটাকে আস্তে আস্তে বড় করে তুলতে হবে। সেম ভাবে ফেসবুক অ্যাকাউন্ট, সেম ভাবে বিং অ্যাকাউন্ট, সেম ভাবে গুগল অ্যাকাউন্ট, এভরিথিং। আমরা অনেকেই বলি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড রান করার আগেই সাসপেন্ড হয়ে যায়, হবেই তো, কারণ আপনি সেটাকে হওয়ার সাথে সাথেই সেটারে কি করা শুরু করছেন, সেটা দিয়ে টাকা ইনকাম করানো শুরু করছেন। এই জন্যই আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। এখন থেকে দেখবেন এই জিনিসগুলো ফলো করলে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে, তবে এই জিনিসগুলোকে আমি একদিনে শিখেছি না, আমিও একসময় আপনাদের মতো ছিলাম। বাট এগুলো ফেস করতে করতে, এগুলো ইউজ করতে করতে, এগুলো ইউজ করতে করতে তারপরে অ্যাড অ্যাকাউন্ট, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। ওকে, এরপরে আসেন, তাহলে আমরা স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করব। আমি যেই কান্ট্রির জন্য আমার অ্যাডটা পারফেক্ট ওই কান্ট্রিকে আমি সিলেক্ট করব। আবার চাইলে আপনি এন্টার অ্যানাদার লোকেশন, আবার আপনি চাইলে এখান থেকে আদার লোকেশনও সার্চ করতে পারেন। আপনি বাংলাদেশ চাইলে বাংলাদেশ সার্চ করতে পারেন। আচ্ছা, এই যে বাংলাদেশ এক্সক্লুড করা যায় এখান থেকে, খেয়াল করেন। আপনি এই মুহূর্তে বাংলাদেশে অ্যাড রান করলে আপনার অ্যাডটা এত লক্ষ মানুষের কাছে দেখানো পসিবল, সেটা বলতেছে গুগল। অর্থাৎ গুগল বলতেছে আপনি যদি এই মুহূর্তে অ্যাডটা রান করেন তাহলে আপনার অ্যাডটা এতগুলো মানুষের কাছে দেখানো পসিবল। নেট একটু স্লো। এই যে টার্গেট, তার মানে আপনি এটাকে সিলেক্ট করলেন, এটাকে টার্গেট করলেন, আপনার অ্যাডটা এই দেশের জন্য কি হবে, শো করবে। আবার আপনি চাইলে আলাদা আলাদা প্রভিন্স, যেটাকে আমরা বলি রাজশাহী, ঢাকা, ঢাকা ডিস্ট্রিক্ট, চিটাগং, খুলনা, সিলেট, এই যে আমাদের প্রভিন্স গুলো আমাদেরকে দেখাচ্ছে। আমরা চাইলে, ধরেন আপনি পুরো বাংলাদেশকে টার্গেট করলেন, আপনি এখান থেকে চট্টগ্রামকে এক্সক্লুড করে দিলেন, বাদ দিয়ে দিলেন। তার মানে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনার একটা শো হবে, শুধুমাত্র চট্টগ্রাম বাদে। নিয়ার বাই মানে হচ্ছে কাছাকাছি। ধরেন আপনি রাজশাহীর কাছাকাছি যেটা আছে এই টাইপের কিছুকে টার্গেট করতে চাচ্ছেন, তাহলে আপনি সেটাও করতে পারেন।
তাহলে রাজশাহীর মধ্যে নিয়ার বাই কি আছে, নিয়ার বাইতে ক্লিক দিলাম, ময়মনসিংহ, ঢাকা ডিভিশন, রংপুর ডিভিশন, খুলনা ডিভিশন, বগুড়া ডিভিশন, এভাবে করে সার্চ করতে আবার টার্গেট করতে আপনি পারবেন। ক্লিয়ার? আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবং এটার সাথে রিলেটেড লোকেশন গুলো আপনাকে দেখাচ্ছে। এর বাইরে আবার অ্যাডভান্স সার্চও আপনি করতে পারবেন। এই যে অ্যাডভান্স সার্চ, লোকেশন ওয়াইজ, আপনি এখান থেকে লোকেশন সার্চ করে করে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। এন্টার এ লোকেশন টু টার্গেট অর এক্সক্লুড, আপনি এখান থেকে লোকেশন টার্গেট করতে পারবেন। যেমন আমি এখান থেকে টার্গেট করলাম ইন্ডিয়া অ্যাজ এক্সাম্পল, তাহলে এখান থেকে এবার ইন্ডিয়া চলে আসবে। আমি চাইলে এক্সক্লুডও করে দিতে পারবো, আবার আমি চাইলে অ্যাডও করতে পারবো। এই যে টার্গেট করলাম, টার্গেট হয়ে গেল। আমি এখান থেকে বাংলাদেশ, ওকে, বাংলাদেশকে আমি এক্সক্লুড করে দিলাম। তাহলে আমার এখান থেকে ইন্ডিয়া টার্গেটেড লোকেশনে পড়লো, আর এক্সক্লুডেড লোকেশনে পড়লো হচ্ছে কোনটা, লালটা, তার মানে বাংলাদেশ। আমার একটা ইন্ডিয়াতে শো হবে, বাংলাদেশে শো হবে না। দ্যাটস ইট। আবার এখান থেকে আপনি সিটি, কান্ট্রি, রিজিওনাল অথবা পোস্টাল কোড, যেটা পছন্দ, আপনি যে কোনো শুধু কান্ট্রিকে টার্গেট করতে হবে তা না, আপনি চাইলে কোনো সিটিকেও টার্গেট করতে পারেন। পুরো ইন্ডিয়া বাদ দিয়ে আপনি শুধুমাত্র কলকাতাকে টার্গেট করতে পারেন, নো প্রবলেম। জি, কলকাতাকে টার্গেট করতে পারবেন। এই যে কলকাতা, কলকাতাকে টার্গেট করলাম এভাবে করে। আবার আপনি চাচ্ছেন না, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে যে নির্দিষ্ট আমি একটা কি দিব, পোস্টাল কোড দিব, তার মানে পোস্ট অফিসের কোড দিব। তাহলে আপনি পোস্ট অফিসের কোড ওয়াইজ কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। 4000 দিলাম, তার মানে এটা একটা পোস্টাল কোড। এই যে 4000 দিয়ে কোন কোন কোড গুলো দেখাচ্ছে দেখেন, মহারাষ্ট্র আছে, তারপর হচ্ছে কেনটাকি, ইউনাইটেড স্টেটস আছে। তো 4000 দিয়ে যে যে জায়গাগুলো পড়তে পারে সম্ভাব্য সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড বাক লোকেশন। আপনি এখান থেকে চাচ্ছেন নির্দিষ্ট কিছু কিছু সিটিকে টার্গেট করে, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে বাংলাদেশ থেকে চট্টগ্রাম, চিটাগং, ইন্ডিয়া থেকে কলকাতা, পাকিস্তান থেকে লাহোর, এভাবে করে কিছু কিছু জিপ কোড বা সিটি দিয়ে দিলে আপনি সেভাবেও অ্যাড রান করতে পারবেন। নির্দিষ্ট এখান থেকে লিস্ট আকারে একটা একটা করে লিস্ট দিবেন, তবে এক লাইনে একটা লিস্ট হবে। যেমন কলকাতা, তারপর হচ্ছে চিটাগং, তারপর হচ্ছে লাহোর, এভাবে করে নিউ ইয়র্ক, এইভাবে করে আপনি আলাদা আলাদা ভাবে সেটাও করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এখান থেকে রেডিয়াস আকারেও সার্চ করতে পারবেন। রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে গোল চক্কর, মাইল ওয়াইজ। আপনি চাচ্ছেন কলকাতা, কলকাতা কতটুকু টার্গেট করবেন, 20 মাইল। কলকাতা ফুল যতটুকু ধরে তার থেকে 20 মাইল পর্যন্ত আপনি টার্গেট করতে পারবেন। এই যে কলকাতা, কলকাতা থেকে কত মাইল, এই যে কলকাতা থেকে কত মাইল হবে, এই যে এখান থেকে আপনি কলমে দিয়ে কত মাইল বা কত কিলোমিটার, কলকাতা শহর জুড়ে কত কিলোমিটার পর্যন্ত আপনি টার্গেট করবেন, এটা হচ্ছে রেডিয়াস। আবার এখানে পিন মুড আছে দেখেন, এগুলো কিন্তু জানার বিষয়, ইম্পর্টেন্ট। যখন বায়ার বলবে যে আমার পিন করে করে এই জায়গাগুলোকে শুধু টার্গেট করতে চাচ্ছি, তখন আপনি জাস্ট আপনার কম্পিউটার থেকে কন্ট্রোলটা চেপে ধরে আপনার স্ক্রল বারটা ঘুরাইলে আপনি দেখতে পারবেন। এই যে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো, মনে করেন কোনটা টার্গেট করতে, আমি ধরে নিলাম আপনার দক্ষিণ রামপুর, তাহলে দক্ষিণ রামপুরকে আপনি টার্গেট করতে পারবেন। কত কিলোমিটার পর্যন্ত বা কত মাইল পর্যন্ত টার্গেট করবেন সেটাও আপনি বলে দিতে পারবেন। এভাবে করে ব্যাপারগুলো বলে দেওয়া যায়। আশা করি আমি ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারলাম। এই যে, এই যে কোন জায়গাটাকে, নির্দিষ্ট কোন জায়গা থেকে টার্গেট করবেন। ধরেন আপনি যে জায়গাটা খুঁজতেছেন সেটা এখানে লোকেশনে বা লোকেশনের নাম দিয়ে কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না, তখন আপনি ম্যাপ থেকে আস্তে আস্তে সেটাকে খুঁজে বের করলেন, যেমন আসান্দা। তাহলে আপনি এটাকে এবার কি করেন, জুম করেন। এই যে আসান্দার মধ্যে এবার কোন জায়গাটা আপনি নিতে চাচ্ছেন, এই যে, এই যে আসান্দার মধ্যে মনে করেন ছোট একটা জায়গা, এই যে আসান্দা স্কুল রোড, তাহলে আপনি এই জায়গাটাকে টার্গেট করতে চাচ্ছেন, টার্গেট হয়ে গেল, টার্গেট। এই যে এবার আসামদার মধ্যে যতটুকু জায়গা আপনার দরকার সেটাই শুধুমাত্র টার্গেট হবে। আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এই যে রেডিয়াস গুলো এখানে দেখাচ্ছে, এই যে রেডিয়াস, দেখেন, তাহলে এটা হচ্ছে আসামদা থেকে 20 মাইল। তাহলে আপনি এখান থেকে এবার কত মাইল বা কতটুকু হবে, আপনি চাচ্ছেন আসামদা থেকে শুধুমাত্র 10 মাইল, তাহলে 10 দিয়ে দেন, এবং 10 কিলোমিটার চাইলে 10 কিলোমিটার করে দেন। এই যে হয়ে গেল। তাহলে শুধুমাত্র এই জায়গাটার মধ্যে যারা থাকবে শুধুমাত্র তাদেরকে আপনার একটা শো হবে। কত ইফেক্টিভ মার্কেটিং, কত টার্গেটেড মার্কেটিং, চিন্তা করা যায়।
তাহলে হয়তো এই ব্যাপারগুলো আমরা জানতাম না, আজকে আমরা এই ব্যাপারগুলো শিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যত বড় কান্ট্রি এবং যত বড় সিটি সিলেক্ট করবেন তত বেশি এক্সপেন্সিভ হবে, তত বেশি আপনার অ্যাড কস্টটা বাড়বে। ওই যে বলেছিলাম আপনার অ্যাড কস্টটা কিসের উপরে হবে, লোকেশন। আপনার লোকেশনটা যত বড় হবে, ধরেন আপনি পুরা কলকাতাকে টার্গেট করলেন, তাহলে কলকাতা যত টাকা কাটবে, আপনি তার মধ্যে ঢুকে কোনো কলকাতার মধ্যে আবার কোনো ছোট শহর বা ছোট জায়গাকে সিলেক্ট করলে খরচটা আরো কমে যাবে। তার মানে যত বড় সিটি, যত বড় কান্ট্রি, তত আপনার এক্সপেন্সটা বেড়ে যাবে, খরচটা বেড়ে যাবে। আচ্ছা, তবে যত ছোট করবেন তত ট্রাফিক ভলিউমটা কমে যাবে, ট্রাফিকের কমে যাবে। মনে করেন চট্টগ্রামের মধ্যে যে কয়টা মানুষ পাবে, কিন্তু ঢাকা চট্টগ্রাম মিলাই দিলে তার তুলনায় বেশি পাবে, অথবা শুধু ঢাকাকে সিলেক্ট করলে অনেক বেশি পাবে। তার মানে যত ছোট জায়গা সিলেক্ট করবে, ভলিউম কমে যাবে ভিজিটরের, বাট খরচটা কমে যাবে। ভলিউমটা কম মানে খরচটা কমে যাওয়া, আর ভলিউমটা বাড়া মানে বড় সিটি মানে খরচটা বেড়ে যাওয়া। আচ্ছা, এরপর হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে বের করতে পারবো আমার কম্পিটিটররা কত করে পেমেন্ট করতেছে, সম্ভাব্য কত টাকা করে পেমেন্ট করতেছে, একটা আইডিয়া পেতে পারবো। সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, সেটার একটা আইডিয়া পাবো। এবং তারা কি কি টাইপের কিওয়ার্ড ইউজ করতেছে, এবং ওই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, এবং তারা কত করে বিড করতেছে, তার একটা লিস্ট আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। এরপর হচ্ছে অলরেডি দেখাইলাম কিভাবে জিও টার্গেটিং লোকেশন গুলো সেটিং করবেন, এগুলো প্র্যাকটিক্যালি অলরেডি দেখাই ফেলছি। তারপর হচ্ছে কিভাবে এক্সপ্লোর করবেন সেটা দেখাইলাম। আচ্ছা, মোটামুটি আমরা এগুলো করে ফেললাম। ওকে, এবার আসেন, এখানে তিনটে অপশন দেখাচ্ছে টার্গেট। এবার টার্গেট নিয়ে কথা বলি। হোয়াট ইজ টার্গেট? আপনি টার্গেট তো বুঝতেই পারতেছেন, আপনার কোন কান্ট্রিকে টার্গেট করতেছেন সেটাই আপনার টার্গেট। আপনি যে কিওয়ার্ড সিলেক্ট করবেন সেই কিওয়ার্ডকে আপনি টার্গেট করেছেন, সেই কিওয়ার্ডকে টার্গেট করে এই লোকেশন থেকে কোনো ব্যক্তি সেই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার একটা শো করুক, সেটা চাচ্ছেন। তাহলে আবার এটা কেন আসছে, হোয়াট ইজ দিস? এখানে কি লেখা আছে দেখেন, বাই ডিফল্ট ইউর অ্যাডস ক্যান শো টু পিপল ইন রেগুলারলি ইন or who have shown interest in your targeted locations. For example, if you own a bakery in Paris, এক্সাম্পলটা বুঝেন কি লিখছে, ইংলিশ পড়েন আর বুঝেন, ইংলিশগুলোর সাথে ভয় পাইলে হবে না, বুঝেন। আপনি মনে করেন একটা আপনার বেকারি আছে কোথায়, ফ্রান্সের প্যারিসে, and choose Paris as a targeted location. Your ad can show to people located or regularly in Paris. তার মানে আপনি তখন প্যারিস টার্গেট করে একটা অ্যাড রান করলেন আপনার সেই বেকারি দোকানটাকে প্রমোট করার জন্য। তাহলে আপনার অ্যাডটা শো করতে পারে যারা লোকেটেড, তার মানে ওই জায়গায় থাকে, অথবা রেগুলারলি প্যারিসে যায়, তাদের সামনে আপনার একটা শো হতে পারে। অর টু পিপল হু হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট ইন প্যারিস বেকারিস নাও অর ইন দ্য পাস্ট। অথবা আপনি মনে করেন প্যারিসকে টার্গেট করে আপনার মনে করেন বেকারি একটা খুলছেন আপনি কোথায়, প্যারিসে। তো আপনি প্যারিসকে টার্গেট করে একটা অ্যাড রান করলেন, তাহলে আপনার অ্যাডটা কাদের সামনে শো হবে, প্রথম নম্বরে শো হবে যারা প্যারিসে থাকে। ওকে ফাইন, আপনি তো চাচ্ছেনই সেটা, আপনি চাচ্ছেন যারা প্যারিসে থাকে তারা আপনার দোকানে এসুক, পাউরুটি কিনুক বা বেকারিতে যা যা পাওয়া যায় কিনুক, আপনার জন্য প্রফিট ভালো। যারা রেগুলার প্যারিসে যায় তারা কিন্তু একটু কম হইতে পারে। তার মানে হচ্ছে অনেকে আছে যারা প্যারিসে হয়তো ঘুরতে যায় বা চাকরির জন্য যায়, সেক্ষেত্রে আপনার কিছুটা সেল আসতে পারে, তবে তুলনামূলক কম। লোকেটেড যারা তাদের থেকে বেশি আসবে, ওকে ফাইন। কিন্তু আমি বাংলাদেশে থাকি মনে করেন, এখন আমি গুগলে এসে কোনো কারণে সার্চ করলাম, গুগলে এসে কোনো কারণে সার্চ করলাম বেস্ট বেকারি ইন প্যারিস। দেখেন, বাংলাদেশে বসে সার্চ করলাম বেস্ট বেকারি ইন প্যারিস। এবার আমার সামনে যদি অ্যাডটা শো করে, আমার সামনে যদি সেই প্যারিসের বেকারির নামটা বা আপনার যে বেকারিটা আপনি খুলছেন সেই অ্যাডটা যদি আমার সামনে যদি আসে, আমি যদি ক্লিক করি, আপনার টাকা যাবে, বাট আপনার কি আদৌ কোনো প্রফিট হবে? কারণ আমি কি বাংলাদেশে বসে আপনার বেকারির দোকান থেকে কি পাউরুটি আনাবো? সম্ভব? বলেন তো, এটা কি সম্ভব ভাই? না, সম্ভব না। এটা সম্ভব না, কিন্তু অ্যাডটা তো শো হবে। অ্যাডটা কেন শো হবে? এই যে আপনি শব্দটা প্যারিস যে লিখছেন,
কারণ সে তো তার কিওয়ার্ডের মধ্যে প্যারিসটা লিখেছে এবং তার বেকারিটাও প্যারিসে। এইটাই হচ্ছে মূল টার্গেটের বিষয়। তার মানে এটাই হচ্ছে টার্গেট। তার মানে আপনি কাদেরকে আপনার একটা শো করাবেন, কাদেরকে করাবেন না, এটাই হচ্ছে আপনার মূল টার্গেট। তাহলে প্রথমটা কি লিখছে দেখেন, প্রেজেন্স এন্ড ইন্টারেস্ট। বাট এখানে আরেকটা কথা লিখছে দেখেন, কোনো ব্যক্তি গুগলে সার্চ করলো কি লিখে, আজকে অথবা তার আগে লিখে সার্চ করলো বেকারি ইন প্যারিস, তার মানে তার সামনে একটা শো হবে। অথচ সে যা শুধুমাত্র কোনো ইনফরমেশন অথবা কোনো একটা বিশেষ কারণে সার্চ করেছিল, কিন্তু সে কেনার জন্য না, তার মানে তার সামনেও কিন্তু একটা শো হবে। অল্টারনেটিভলি ইউ ক্যান ইউজ আদার লোকেশন অপশন টু লিমিট দ্য লোকেশন টাইপস ইউ টার্গেট। তার মানে হচ্ছে এই টার্গেট অপশন দিয়ে আপনি সেটাকে কি করে ফেলতে পারবেন, বেঁধে ফেলতে পারবেন, কারা আপনার একটা দেখবে, কারা আপনার একটা দেখবে না। প্রেজেন্স অর ইন্টারেস্ট, বর্তমান অথবা যেটা এখন উপস্থিত, এবং অথবা ইন্টারেস্ট। পিপল ইন, তার মানে বর্তমানে, প্রেজেন্স মানে বর্তমানে আছে, অথবা ইন্টারেস্ট আছে। পিপল ইন তার মানে আপনার টার্গেট লোকেশনের মধ্যে, আপনি ইউনাইটেড স্টেটস টার্গেট করছেন, সেই লোকেশনের মধ্যে সে বর্তমানে আছে, ভালো কথা। রেগুলারলি ইন, এবং সে রেগুলারলি সেখানে যায় অথবা থাকে। হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন, যে আপনার এটার প্রতি, আপনার টার্গেটেড লোকেশনের প্রতি কি, অথবা, প্রত্যেকটার পরে কিন্তু অথবা দেওয়া দেখেন, অর ইউ হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন, অথবা যে আপনার টার্গেটেড লোকেশনের প্রতি যে কোনো জায়গায় বসে ইন্টারেস্ট শো করলো। তার মানে আমি বাংলাদেশে বসে প্যারিসের বেকারির প্রতি কি শো করলাম, ইন্টারেস্ট শো করলাম। তার মানে আপনি যখন এটা সিলেক্ট করবেন প্রথমটা, গুগল আপনার একটা ওয়ার্ল্ডের যে কোনো ব্যক্তির সামনে শো করতে পারে, কিন্তু আপনার বিজনেস হচ্ছে লোকাল বিজনেস, আপনার বিজনেস হচ্ছে শুধুমাত্র প্যারিসের একটা শহরের মধ্যে। তাহলে বলেন, বাংলাদেশ থেকে যে ব্যক্তি অ্যাড লিখে সার্চ দিল বা প্যারিস লিখে সার্চ দিল, বেকারি ইন প্যারিস লিখে সার্চ দিল, তার সামনে অ্যাডটা দেখালে লস নাকি লাভ? টাকাটা লস যাবে নাকি লাভে আসবে? লস হবে। লস হবে। তার মানে গুগল আপনাকে সাজেশন করতেছে আপনি এটা সিলেক্ট করেন। তার মানে এটা সিলেক্ট করলে আপনার লস হবে নাকি লাভ হবে? এটা সিলেক্ট করা মানে হচ্ছে ওয়ার্ল্ডের সবার কাছে। আপনি টার্গেট করছেন ইউনাইটেড স্টেটস, কিন্তু কেউ যদি লিখে সার্চ করে বেস্ট বেকারি ইন ইউনাইটেড স্টেটস, বাংলাদেশে বসে অথবা পাকিস্তানে বসে, তার মানে তার সামনে আপনার একটা শো হবে, সে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তেই থাক। তার মানে গুগল আপনাকে রিকমেন্ড করতেছে আপনি বেশি বেশি টাকা খরচ করেন, গুগলের লাভ। ব্যাপারটা বুঝা গেল? এটা জি এটা স্যার। দেওয়া মানে হচ্ছে সবার কাছে একটা শো করবে, যারা আপনার লোকেশনের প্রতি কি দেখাবে, ইন্টারেস্ট শো করবে। এই যে শোন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশনস, তার মানে আমরা এটা সিলেক্ট করব না, গুগল আমাদেরকে রিকমেন্ড করতেছে। সব সময় একটা কথা আছে, সব সময় সবার কথা শোনা যাবে না। তার মানে গুগল চায় আপনি বেশি খরচ করেন, কিন্তু রিকমেন্ডেড দেখে ওয়ার্ল্ডের মধ্যে 80% নিউবি অথবা 80% মার্কেটার এটা ইউজ করে এবং বেশি বেশি টাকা খরচ হয়। বাট আমরা এটা ইউজ করবো না। এবার দেখেন প্রেজেন্স, এখান থেকে কিন্তু অর ইন্টারেস্টটা কিন্তু বাদ দিয়ে দিছে। তার মানে ইন্টারেস্ট নাই, শুধুমাত্র প্রেজেন্স আছে এই মুহূর্তে উপস্থিত। পিপল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশনস, এটা কি বলছে, পিপল ইন আপনার টার্গেটেড লোকেশনের মধ্যে অলরেডি ইন অবস্থায় আছে, ওই জায়গার মধ্যে আছে এবং রেগুলারলি থাকে টার্গেটেড লোকেশন। এরপরে দেখেন সার্চ ইন্টারেস্ট, পিপল সার্চিং ফর ইউর টার্গেটেড লোকেশন, তার মানে শুধুমাত্র তার কাছে, সেই শুধুমাত্র যে ব্যক্তিগুলো বিভিন্ন দেশে বসে সার্চ করে আপনার টার্গেটেড লোকেশন সম্পর্কে ইনফরমেশন সার্চ করে, তাদের কাছে শো করবে। তার মানে আপনার জন্য বেস্ট কোনটা কে বলতে পারবেন, এই তিনটা থেকে বেস্ট কোনটা কে বলতে পারবেন? টার্গেটেড লোকেশন যেটা। সেকেন্ড। রাইট, মাশাআল্লাহ। রাইট, মাশাআল্লাহ, আপনারা খুব ইজিলি বুঝে গেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা মন দিয়ে ক্লাসটা দেখতেছেন, উপভোগ করতেছেন, আমারও ভালো লাগতেছে বলতে। তার মানে ইজিলি বুঝাই যাচ্ছে এবার। তাহলে এতদিন হয়তো আমরা এই তিনটার পার্থক্য জানতাম না বা বুঝতাম না, এখন আমরা ক্লিয়ার। তার মানে আমার একটা শুধুমাত্র শো হবে ওই ব্যক্তিদের কাছে যেই লোকেশনে আমি আমার প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, এবং সেই লোকেশনের মধ্যে যারা সব সময় থাকে, যারা ওই জায়গার বাসিন্দা, বাইরে থেকে কেউ না।
শুধুমাত্র তাদের সামনে আমার একটা শো হবে। তাহলে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সেটা গুগল কিভাবে জানবে? অবশ্যই জানবে, কারণ গুগল জানে না এমন কিছু নাই। কিভাবে জানবে? আইপি বেস। রাইট, আইপির মাধ্যমে গুগল জানতে পারবে আপনি কোন আইপি থেকে কোন এরিয়ার মধ্যে আপনি আছেন। আমাদের আইপি গুলো হয়তো ছড়ানো সেটা নয়, ওদের প্রত্যেকটা লোকেশন, সিটি এবং প্রত্যেকটা ঘর পর্যন্ত গুগল বলতে পারে কোন জায়গার মধ্যে ওদের ঘর আছে। রেসিডেন্সিয়ালের ডেডিকেটেড থাকে। রাইট। এবার আসেন এক্সক্লুড। টার্গেটটা পাইলাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। কোয়েশ্চনটা লিখে রাখেন, কোয়েশ্চনটা লিখে রাখেন। ওকে। এরপর হচ্ছে এক্সক্লুড পিপল। প্রথমে হচ্ছে প্রেজেন্স, এবার হচ্ছে বাদ দেওয়ার পালা। এতক্ষণ তো অ্যাড করলেন, এবার হচ্ছে বাদ দেওয়ার পালা। প্রেজেন্স, যে বর্তমানে প্রেজেন্স আছে। পিপল ইন ইউর এক্সক্লুডেড লোকেশন। আমরা তো এখানে শুধু ইনক্লুড না, এক্সক্লুডও করতে পারি, তাই না? তার মানে হচ্ছে আপনি কাদেরকে এক্সক্লুড করবেন? পিপল ইন ইউর এক্সক্লুডেড লোকেশন। আপনি যখন কোনো কান্ট্রিকে এক্সক্লুড করবেন, তার মানে আপনি চাচ্ছেন না তাদের সামনে গুগলের একটা, আপনার একটা শো হোক। তার মানে এটা ঠিক আছে, গুগল এটা রিকমেন্ড করছে, তার মানে এটা পারফেক্ট। কিন্তু আপনি যদি এটাকে এক্সক্লুড করেন, তখন দেখা যাবে পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর এক্সক্লুডেড লোকেশন। তার মানে হচ্ছে যারা আপনার সেই জায়গার মধ্যে আছে, কোন জায়গা? আপনার এক্সক্লুডেড লোকেশনের মধ্যে আছে, অথবা সেই জায়গা থেকে ইন্টারেস্ট শো করছে তাদেরকে। কিন্তু না, আমরা তো এটা করব না, আমরা এটা করব। পিপল ইন ইউর এক্সক্লুডেড লোকেশন, যারা আপনার এক্সক্লুডেড লোকেশনের মধ্যে অলরেডি আছে, শুধুমাত্র তাদেরকে। কিন্তু এক্সক্লুডেড লোকেশনের ব্যক্তিটা তো একসময় হয়তো প্যারিসে চলেও আসতে পারে। আমি তখন কেন তাকে বাদ দিব? তখন তো সে আমার কাস্টমারের মধ্যে চলে আসছে, কারণ সে প্যারিসের মধ্যে আছে। এই জন্য আমরা এটা সিলেক্ট করব। আশা করি ক্লিয়ার। এরপরে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি। আপনি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে একটু বলে ফেলি। ল্যাঙ্গুয়েজটা কেন দরকার? আমরা ব্রাউজারে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। ব্রাউজারে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তার মানে হচ্ছে আপনি যখন আপনার অ্যাডে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এখান থেকে, তখন যার আহ, ধরেন কোনো ব্যক্তির ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তখন আপনার একটা শো হবে। কিন্তু তার ব্রাউজারের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, সে মনে করেন একজন চাইনিজ ব্যক্তি অথবা একজন বাঙালি ব্যক্তি, বাট সে এখন আমেরিকায় থাকতেছে। তার মানে তার কাছে একটা শো হবে না। কিন্তু আপনি যদি সিলেক্ট করে দেন, তখন কিন্তু আপনার একটা শো হবে। তার মানে আমেরিকার মধ্যে আপনার এই লোকেশনের মধ্যে, যারা এই লোকেশনের মধ্যে যারা অলরেডি রেগুলারলি আছে এবং যাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যাদের ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বেঙ্গলি, তাদের সামনে আপনার একটা শো হবে, বাকিদের সামনে হবে না। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা একটু আগে একটা কথা বলেছিলাম, সেটা আর একটু বলে নিই। আপনি যখন রেডিয়াস টার্গেটিং এর ক্ষেত্রে যখন যাবেন, তখন আপনি 1 থেকে 500 মাইল পর্যন্ত টার্গেট করতে পারবেন রেডিয়াসের ক্ষেত্রে। 1 থেকে 500 মাইল পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন 1, সর্বোচ্চ 500 মাইল পর্যন্ত আপনি কি করতে পারবেন, মানে রেডিয়াসের এটা ঘুরাইতে পারবেন, বা 500 মাইল পর্যন্ত আপনি টার্গেট করে অ্যাড রান করতে পারবেন। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এগুলো অলরেডি বলে ফেলেছি। পিন মোড অলরেডি বলে ফেলেছি, এগুলো আমাদের আর বলার দরকার নেই। আমি অর্থাৎ আমার যেই ক্লাসের যে ইয়াটা আছে, লিস্টে আছে, সেটা দেখে দেখে বলতেছি, তো সেই কারণে মানে কোনোটা হয়তো আগে বলেছি, কোনোটা, বাট এগুলো বলা শেষ আমাদের। দেন নেক্সট হচ্ছে, ওকে, এরপর হচ্ছে কনফিগার লোকেশন টার্গেটিং ইন গুগল অ্যাডস। আমরা অলরেডি সেটাও করেছি, সেটা আর দরকার নাই আমাদের। সেটা অলরেডি আমরা কিভাবে কনফিগার করতে হবে, কিভাবে করা যায়, সেটা বলেছি। এটাও বলেছি, যখন আপনি অ্যাডভান্স টার্গেটিং এর ক্ষেত্রে যাবেন, এক্সক্লুড গুলো লালে থাকবে, আর ইনক্লুড যেগুলো করবেন সেগুলো নীল কালারের হবে। এই সেগুলো বলেছি অলরেডি। এরপরে হচ্ছে আপনার ভিউইং লোকেশন রিপোর্টিং গুগল অ্যাডস। আচ্ছা, এখন দেখেন, আমি একটা অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি।
মানে অ্যাড রান করেছি এমন একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, অনেকগুলোই আছে বাট আপাতত যে কোনো একটাতে যাচ্ছি। একটা জিমেল দিয়ে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট করা যায়? অ্যাড অ্যাকাউন্ট তো একটাই করতে পারবেন। ওখানে দেখলাম যে মাল্টিপল আছে। আমার এখানে এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টরা আমাকে যেগুলো অ্যাক্সেস দিছে, আপনার একটা অ্যাকাউন্টে ওরা অ্যাক্সেস দিলে আপনি একাধিক পাবেন, সমস্যা নেই। অর্থাৎ এগুলো হচ্ছে এমনি দেখাচ্ছে আমার এখানে, কিন্তু এগুলো অনেকগুলো ক্লায়েন্টের আছে। আচ্ছা, এখন আপনি ধরেন একটা অ্যাড রান করলেন, অ্যাড রান করার পরে আপনি লোকেশনের রিপোর্টটা দেখতে চাচ্ছেন, লোকেশন রিপোর্টটা আপনি দেখতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি লোকেশনের রিপোর্টটা কোত্থেকে দেখবেন? অর্থাৎ অ্যাড রান করেছেন বা ক্যাম্পেইন রান করেছেন, ক্যাম্পেইন রান হওয়ার পরে আপনি চাচ্ছেন লোকেশন রিপোর্টটা দেখবেন, তাহলে এগুলো হচ্ছে আপনার ক্যাম্পেইন। তা আমি এখান থেকে প্রথমে দেখি আমার কোন ক্যাম্পেইনটা বেশি ক্লিক পেয়েছে। দেখেন, প্রথমে আমি এখানে ক্লিক দিলে নিচ থেকে, এই যে উপরে উঠা মানে হচ্ছে নিচ থেকে কম থেকে বেশি। আমি যদি আবার ক্লিক করি তাহলে বেশি থেকে কম, তার মানে 3168টা ক্লিক পাইছে 56টা ইমপ্রেশন থেকে, 2134টা, 1100। আমি মনে করেন নেপার ভিলে, ইউএস এর একটা জায়গার নাম, এই স্টেটের মধ্যে অ্যাড গ্রুপে চলে আসলাম। এখানে দুইটা অ্যাড গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। আহ, এরপরে হচ্ছে আমাদের কস্ট কত সেগুলো দেখাচ্ছে, এই যে খেয়াল করেন ব্যাপারগুলো কেমন দেখাবে। প্রথমে আমি যদি আবার একটু যদি ক্যাম্পেইনে যদি যাই, ব্যাপারগুলো দেখেন অ্যাড রান হওয়ার পরে কেমন দেখাবে। তাহলে তার মানে এটা হচ্ছে, এই যে দেখেন আমি নির্দিষ্ট স্টেটকে টার্গেট করে করে অ্যাড রান করেছিলাম, নেপারভিলে, শিকাগো, বোস্টন, ইএলকে গ্রুপ, শিকাগো, এবং ডেইলি বাজেট কত, এবং আমার বিড স্ট্রিট, এগুলো নিয়ে পরে জানবেন। বাট যেগুলো বুঝবেন সেগুলো বলি, যেগুলো বুঝবেন না সেগুলো বাদ রাখেন। যেগুলো যেমন ম্যাক্সিমাইজ ক্লিক কি বুঝবেন না, এই মুহূর্তে না বুঝলেও জানার দরকার নাই। আমার ক্যাম্পেইনটা এই মুহূর্তে পজ আছে, সেটা বুঝাচ্ছে। এবং আমার ক্যাম্পেইনটা ছিল সার্চ ক্যাম্পেইন, সেটাও বুঝতেছেন। ইমপ্রেশন কত, তার মানে আমার অ্যাডটা কতজন দেখেছে, ক্লিক করে নাই বাট দেখেছে। ইমপ্রেশনের পরে হচ্ছে ক্লিকের অবস্থান, ইমপ্রেশন হওয়ার পরেই ক্লিক হয় বা ক্লিক কেউ করলে করতে পারে। কিন্তু আমি যখন গুগলে সার্চ করলাম, তার মানে আমি যদি বেস্ট ভিপিএন লিখে যদি সার্চ করি, এখন গুগল এই যে অ্যাডগুলো দেখলাম, তার মানে ইমপ্রেশন হইল। গুগল এখন ওদের খাতায় বা ওদের গুগল অ্যাড অ্যাকাউন্টে এভাবে ইমপ্রেশন জিনিসটা কিন্তু দেখাবে, এই যেভাবে ইমপ্রেশন জিনিসটা দেখাবে। এরপরে ইন্টারঅ্যাক্ট মানে হচ্ছে কতজনে ক্লিক দিল সেটা। তো এখানে দেখা যাচ্ছে 56,141টা ইমপ্রেশন হওয়ার পরে সেখান থেকে 3,168টা ক্লিক হয়েছে। ইন্টারেকশন রেটটা কেমন, তার মানে হচ্ছে 5.64%। এটার সাথে এটাকে ডিভাইড করলে এটা বের হয়ে যায়, অর্থাৎ পার্সেন্টেজ করলে এটা বের হয়ে যায়। আচ্ছা, তার মানে ইন্টারেকশন কতজন দেখার পরে কতজন ক্লিক দিল, তার মানে হচ্ছে প্রতি 100 জনে অলমোস্ট 6 জনের কাছাকাছি ব্যক্তি ক্লিক করেছে। প্রতি 100 জনের ইমপ্রেশন হওয়ার পরে অলমোস্ট 6 জনের মতো একটাতে ক্লিক করেছে। অ্যাভারেজ কস্ট প্রতি ক্লিকের জন্য অলমোস্ট খরচ হয়েছে 46 সেন্ট করে প্রতিটা ক্লিকের পেছনে। টোটাল এতগুলো ক্লিকে এটা হিসাব করে অন অ্যাভারেজে টোটাল কস্ট ছিল $14.22 মতো, এবং কনভার্সন হয়েছে 33টা। কনভার্সন কয়টা? 33টা। কনভার্সন মানে কি? হয়তো সেল অথবা লিড, অর্থাৎ যেই উদ্দেশ্য নিয়ে অ্যাডটা রান হয়েছে সেই উদ্দেশ্য। কয়টা ফিল হয়েছে? 33টা। সেটা হইতে পারে সেল, সেটা হইতে পারে আপনার লিড। তার মানে এটা ছিল একটা সেল। তার মানে হচ্ছে এটা নির্দিষ্ট একটা আমার ক্লায়েন্টের, ইউএস এর একটা বিজনেস। তার হচ্ছে আপনার এই যে আমাদের দেশে আপনার মনে করেন এই যে ইয়ার বিজনেস আছে না, এটা কি বলে, ডায়াগনস্টিক সেন্টার, যেখানে কোভিড ডায়াগনস্টিক করে কোভিড হয়েছে কিনা। তার মানে সে একজন থেকে প্রায় 200, 250, $300 করে চার্জ করে। কিসের জন্য? আপনার কোভিড টেস্টিং এর জন্য। তাহলে চিন্তা করেন 33 গুণ, আমি যদি একেবারে $300 করে যদি ধরি, তার মানে অলমোস্ট তার ইনকাম $9,900, $1,452.22 মতো খরচ করে $9,900 মতো তার আর্নিং। এরপরে কনভার্সন রেট হচ্ছে 1.6%। এগুলো আমরা জানবো কিভাবে কনভার্সন রেট বের করতে হয়, কিভাবে এগুলো সেট করতে হয়, এগুলো আমরা জানবো ইনশাল্লাহ খুব দ্রুত। আমি যেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি এখানে আসছি সেটা হচ্ছে আপনার লোকেশন রিপোর্টটা।
লোকেশন রিপোর্ট কোত্থেকে পাবেন? যেমন আমাদের লোকেশন এই ক্যাম্পেইনের জন্য লোকেশন ছিল হচ্ছে নেপারভিলে। তো নেপারভিলেতে আমাদের এই যে এখন আমি অ্যাড গ্রুপে ঢুকলাম, এই অ্যাড গ্রুপের মধ্যে ক্যাম্পেইনের মধ্যে ঢুকলাম, ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড গ্রুপ, কিন্তু আমি এই ক্যাম্পেইনের লোকেশনটা দেখতে চাচ্ছি, লোকেশন রিপোর্টটা দেখতে চাচ্ছি। তাহলে সরাসরি ওই ক্যাম্পেইনে ক্লিক দিয়ে আপনি একেবারে নিচের দিকে চলে আসলে সাজেস্টেড এর জায়গায় লোকেশন দেখতে পারবেন। সেই লোকেশনে ক্লিক দিলে আপনার কাছে দেখাবে কোন লোকেশনটা আপনি টার্গেট করে অ্যাড রান করেছিলেন, এবং এখানে স্ক্রল করলে এটা আরো ক্লিয়ারলি আপনি দেখতে পারবেন এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটাকে আমরা টার্গেট করে অ্যাড রান করেছি, এই যে এই জায়গাটা, এই নেপারভিলের এই ছোট্ট জায়গাটাকে টার্গেট করে আমরা অ্যাড রান করেছি। ওকে ফাইন। এবার আমরা এখান থেকে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করে এই যে কতগুলো ক্লিক, ওই যে সেম জিনিসগুলো আবার দেখাচ্ছে। এই যে ইউনাইটেড স্টেটস এর ইলিনয়েস, ইউনাইটেড স্টেটস এর ইলিনয়েস স্টেটের নেপারভিলে একটা সিটি, আমরা এখানে ক্লিক দিলাম এবং পোস্টাল কোড অনুযায়ী আমাদেরকে দেখাচ্ছে কোন জায়গা থেকে কতগুলো ক্লিক আসছে। যেহেতু এটা সিটি ছিল, কিন্তু আপনার যদি এটা যদি কান্ট্রি হইতো তাহলে কোন স্টেট থেকে কতগুলো ক্লিক আসছে, কোন সিটি থেকে কতগুলো ক্লিক আসছে এগুলো দেখাইতো। আপনি চাইলে এখানে এখানে যেহেতু এটা একটা শুধুমাত্র একটা ছোট্ট সিটি, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র পোস্টাল কোড ওয়াইজ এই যে এই পোস্টাল কোড থেকে 625টা ক্লিক আসছে, তার মানে সব থেকে বেশি ক্লিক আসছে এই স্টেট থেকে। তার মানে এই পোস্টাল কোডটা আপনি গুগলে লিখে সার্চ দিলে আরো বিস্তারিত জানতে পারবেন এটা কোন সিটি বা কোন জায়গা বা এটা কোন এরিয়ার পোস্টাল কোড। যেমন আমি এটাকে লিখে সার্চ করব গুগলে, এই যে দেখেন নেপারভিলে ইলিনয়েস স্টেট, নেপারভিলের ইলিনয়েস একটা জায়গা, বলিংব্রুক, বলিংব্রুক একটা জায়গা, এই তো। এভাবে করে ডিটেলস বের করা যায়, টোটাল রিপোর্টটা দেখা যায়। তার মানে এখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই রিপোর্টটা কেন দেখতে হবে। ওই যে বলেছিলাম গুগল অ্যাড কাজ করে ডেটা নিয়ে, যার কাছে যত বেশি ডেটা সে তত বেশি রিসোর্সফুল, যার কাছে যত বেশি ডেটা সে তত বেশি শক্তিশালী, যে অ্যাকাউন্টে যত বেশি ডেটা সেই অ্যাকাউন্ট তত পাওয়ারফুল। তার মানে সেই অ্যাকাউন্টটা সহজে ডিলিট হবে না বা সহজে সাসপেন্ড হবে না। একেবারে হবে না সেটা ফরজ বলি নাই, বাট না হওয়ার পসিবিলিটিসটা কম একটা নতুন অ্যাকাউন্টের তুলনায়। একটা অভিজ্ঞ অ্যাকাউন্ট বা একটা পুরাতন অ্যাকাউন্টের ইয়াটা কম, সাসপেন্ড হওয়ার রেশিওটা কম থাকে। তার মানে এবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন স্টেট বা কোনটাকে টার্গেট করে। ধরেন আপনি দেখতেছেন এখান থেকে কোনটা খারাপ, আপনার কাছে মনে হচ্ছে এটা তেমন, যেমন আমি একটু দেখি যে আমাদের সেল আসছে, আমরা এখন সেলগুলো দেখতে পারবো। আমরা এখান থেকে দেখেন সেলগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিভাবে সেলগুলো নিয়ে আসবেন, কলামে গিয়ে আপনি সেলগুলো নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন কনভার্সন, দেখছেন কনভার্সন রেট, কনভার্সন, এখান থেকে এগুলো দেখতে পারবেন। অ্যাপ্লাই, জাস্ট আপাতত এতটুকুই করি, এগুলো নিয়ে পরে আরো কথা হবে। তার মানে আমাদের সব থেকে বেশি সেল আসছে কোন জায়গা থেকে দেখেন, প্রায় 60টার মতো সেল আসছে হচ্ছে আমাদের আহ এই যে এটা থেকে 60,563 নাম্বার এই জিপ কোড থেকে বা এই এরিয়া থেকে প্রায় 60টা সেল আসছে 232টা ক্লিক থেকে। তার মানে আমাদের এই এরিয়াটা অনেক ভালো কাজ করছে, 232টা ক্লিক থেকে 60টা, কিন্তু এটাতে 625টা ক্লিক এসেও মাত্র 5টা। দেখেন 625টা ক্লিক কিন্তু সেল 5টা, আর এটাতে মাত্র 232টা কিন্তু সেল 60টা, এবং কস্টিংটাও কম। এই 232টা ক্লিকে আমার খরচ হয়েছে মাত্র $158, সেল পাইছি 60টা। প্রত্যেকটা সেল আনতে আমার খরচ হয়েছে $21.86 মতো মাত্র, যেখানে আমার এক একটা সেল থেকে ইনকাম হচ্ছে প্রায় $300 কাছাকাছি। সেই জায়গায় এটাতে প্রত্যেকটা সেল আনতে খরচ হয়েছে এই স্টেট বা এই জায়গা থেকে সেল আনতে খরচ হয়েছে প্রায় $67-68 মতো কাছাকাছি। সেল আনছে মাত্র 5টা, খরচ হয়েছে টোটাল $347 মতো। চিন্তা করেন। তার মানে এখন কোনো কারণে আপনার যদি এটা পছন্দ না হয়, আপনি এই জায়গাটাকে পজ করে রাখতে পারবেন, এই যে রিমুভ অথবা এক্সক্লুড। আশা করি ক্লিয়ার ব্যাপারগুলো, অনেকটা এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যে কিভাবে অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ করার জন্য তো প্রথমে অপেক্ষা করতে হবে, আপনার কাছে ডেটা আসতে হবে। এই যে ডেটা আসার পরেই তো আমি চেক করে কি করতেছি, বন্ধ করতেছি। কিন্তু আপনার কাছে যদি ডেটাই আসার যদি সময় না দেন, তাহলে আপনি অফ করবেন কিভাবে, আপনার প্রফিটটা আনবেন কিভাবে? ঠিক আছে,
এরপর হচ্ছে আপনি এখান থেকে টার্গেটেড লোকেশন, ম্যাচড লোকেশন, এগুলো এগুলো দেখতে পারবেন। এই যে ইউনাইটেড স্টেটস থেকে মূলত এগুলো আসছে। এখানে আবার অন্যান্য দেশ থেকেও কিছু কি হয়ে গেছে, ইমপ্রেশন হয়ে গেছে দেখেন। যেমন দেখেন, অস্ট্রেলিয়া থেকে প্রায় 4টা ক্লিক চলে আসছে, কিন্তু আমাদের টার্গেট ছিল ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, যেগুলো ম্যাচ হয়ে যাওয়ার কারণে প্রায় চলে আসছে। তার মানে হচ্ছে আর হয়তো কোনো কারণে ম্যাচ হয়ে গেছে, কিওয়ার্ডের সাথে ম্যাচ হয়েছে, অথবা আপনার লোকেশনের সাথে ম্যাচ হয়ে যাওয়ার কারণে এখান থেকেও চলে আসছে। বাট বেশিরভাগ ইমপ্রেশন আসছে শুধু অস্ট্রেলিয়া থেকে 4টা ক্লিক আসছে, এবং বেলজিয়াম থেকে 1টা ক্লিক আসছে। আমরা চাইলে এগুলোকে, এবার যেগুলো যেগুলো এগুলো যেহেতু আমাদের সাথে রিলেটেড না, আমরা এগুলোকে ধরে ধরে এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি। এই তো, এগুলোর উপর আরো ডিটেলস কথা হবে। আর আশা করি যতটুকু বলতেছে এতটুকুইতে এগুলো এনাফ হবে। আশা করি বুঝতেই পারতেছেন যে কিভাবে করতে হবে। যেমন এখন এখানে আরেকটা খেলা আছে, খেয়াল করেন। সেটা হচ্ছে কি, আপনি এখান থেকে একটা জিনিস দেখলেন যে আপনার, ক্লিক করলাম পোস্টাল কোডস, আপনি দেখলেন এখান থেকে এই জায়গাটাতে অল্প খরচে বেশি সেল আসছে। এখন আপনি এটার বিডিংটা কি করে দিতে পারবেন, মানে এটার বিটটা বাড়ায় দিতে পারবেন। এই যে অ্যাড টার্গেট, আপনি এবার এটার ইনক্রিজ, ইনক্রিজ মানে হচ্ছে আপনি এটার কত পার্সেন্ট ইনক্রিজ করে দেন বিটটা। তার মানে হচ্ছে আপনি এতক্ষণ অন এভারেজে পুরো নেপারভিলে ক্যাম্পেইনের জন্য বিডিংটা, বিট মানে কি বুঝান তো, বিট মানে কি কে বলতে পারবেন? মানে কোনো কিছুকে বেট করা, যেমন হচ্ছে 2 লাখ, মানে 3 লাখ, এরকম মানে না 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 যত না না কম না। একটা। প্রতি ক্লিকে আপনি কত পেমেন্ট করবেন, সেটা প্রতি ক্লিকে আপনি কত পেমেন্ট করতে $1 বা চাচ্ছেন। $2, মানে একটা টার্গেট যে আমি $1 আমি রাইট, এত টাকা আপনি মানে। সম্ভাব্য প্রতি ক্লিকে কত পেমেন্ট করবেন, আমরা অ্যাড রান করার সময় সেটা গুগলকে বলে দিতে হয় যে আমি সম্ভাব্য প্রতি ক্লিকের জন্য এত করে রাখতে চাচ্ছি অন এভারেজ। অন এভারেজ এটা কিন্তু ফিক্সড না, অন এভারেজ। তো এখন আপনি দেখলেন যে এই স্টেটটা বা এই জায়গাটা আপনার জন্য ভালো করতেছে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে এটাতে বাড়াই দিবেন না কেন? যেটা আপনাকে 1 টাকায় 2 টাকা দিচ্ছে, তাহলে সেই জায়গায় আপনি 2 টাকা দিলে আপনাকে 4 টাকা দিবে, তাহলে আপনি সেই জায়গায় একটু বাড়াই দেন। আপনি এটার জন্য 20% বাড়াই দেন। তার মানে আপনার বিডিংটা যদি হয় $10, আপনি সেটাকে $12 করে দেন, হয়ে গেল। তার মানে এই স্টেটে এখন বেশি টাকা খরচ হবে, আর বেশি টাকা খরচ হওয়া মানে আরো বেশি ইনকাম আসবে, স্বাভাবিক। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। তার মানে প্রতি ক্লিকের জন্য আপনি যদি এটাতে আগে যদি সেট করা ছিল $1, এখন এটা হয়ে যাবে 20% বাড়ার পরে $1.20। বাট বাকিগুলো সেমই থাকবে, এগুলো $1 থাকবে। বাট এটাতে 20 সেন্ট বেড়ে গেল, তার মানে এটা এখন আগের তুলনায় বেশি ক্লিক পাবে। এই হচ্ছে মূল খেলাটা এখানে। এভাবে করে অপটিমাইজ করতে হয়, এভাবে করে সেল জেনারেট করতে হয়, এত সহজ না। আমাদেরকে ব্যাপারগুলো আস্তে 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 এগুলোর সাথে ইউজড টু হতে হবে। বাট এখন আপনারা পারবেন ইনশাল্লাহ, অনেক কিছু এখন পারবেন। অনেক কিছু এখন ব্রেনের মধ্যে একটু খেলান, আমি যা বললাম এগুলো শুয়ে শুয়ে বালিশে শুয়ে শুয়ে ক্লাস শেষে একটু চিন্তা করবেন। নিজের একটা ব্যবসাকে চিন্তা করবেন, নিজের একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি মনে করেন বাংলাদেশকে টার্গেট করে অ্যাড রান করবেন। সেই ওয়েবসাইটের মধ্যে মনে করেন আপনি কিছু কি রাখলেন, অ্যাজ এক্সাম্পল আইডিয়া, লুঙ্গি বেচবেন, আপনি সেখানে শাড়ি বিক্রি করবেন, আপনি সেখানে মনে করেন মোবাইল ফোন বিক্রি করবেন, আপনি সেখানে মনে করেন পান সুপারি বিক্রি করবেন। তাহলে আপনার একটা কিভাবে টার্গেট করে কোন, কিভাবে লিখে দিলে আপনার এটা বেশি সেল আসবে, এগুলো নিজে একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন। তারপরে আপনার একটা কয়েকদিন রান হওয়ার পরে যখন ডেটাগুলো শো করবে, দেখলেন যে চট্টগ্রাম থেকে বেশি সেল হচ্ছে, তাহলে ঢাকার রেটটা একটু কমাই দেন, তার মানে ঢাকার বিডিংটা একটু ডিক্রিজ করে দেন। এই যে ডিক্রিজের অপশন আছে, 20% ডিক্রিজ করে দেন। আর এই চট্টগ্রামে যেহেতু বেশি সেল হচ্ছে, তাহলে চট্টগ্রামে আপনি 20% 30% বাড়াই দেন, তার মানে আপনার সেল বেড়ে যাচ্ছে। ভাই, টাকা দিয়ে টাকা ইনকাম করতে হয়, ব্যাপারটা বুঝেন, শিখেন। টাকা কখনো পরিশ্রম করে ইনকাম করা যায় না। টাকা ইনকাম করা যায় পরিশ্রম করে, কিন্তু সফল হতে বা অ্যাভাইলেবল টাকা হওয়ার জন্য টাকা দিয়ে টাকা আনতে হবে। তার মানে আপনি গুগলকে 1 টাকা দিবেন, গুগল আপনাকে 2 টাকা দিবে। তবে তার জন্য আপনাকে আগে প্রথমে খরচ করতে হবে, শিখতে হবে, বিষয়গুলোর জন্য ডেটা গ্যাদার করতে হবে, আপনাকে প্রথমে স্প্যান করতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। ফুল খেলাটা আগে আপনাকে খেলতে হবে। আপনি যখন মাঠে একবার আউট হইলেন একজনের বলে, দ্বিতীয় আবার আউট হইলেন, তৃতীয়বার আউট, আবার আউট হইলেন, চতুর্থবার আপনাকে আউট করা কঠিন হবে। কিন্তু তার জন্য তো আপনাকে প্রথম 3বার আউট হইতে হয়েছে। তারপরে আপনি চতুর্থবারে বুঝে গেলেন তার বলটা কেমন, তার বলটা কিভাবে খেললে আর আপনি আউট হবেন না। কিন্তু সেটা তো আপনি প্রথমবারে বুঝবেন না। প্রথমবারে বুঝবেন না বলে আগে আপনাকে প্রথমে 3, 4 বার, 5বার খেলে ফেলতে হবে। তখন আপনি বুঝে যাবেন যে না, এটা এভাবে করলে এভাবে করতে হবে। এই জন্য খেলতে হবে। মাঠে না নামলে, ভয় পাইলে কখনোই হবে না।
সবাই নতুন থাকে এই পৃথিবীতে, আমিও একসময় নতুন ছিলাম। পৃথিবীতে যে গুগল বানাইছে সেও একসময় নতুন ছিল। সে মায়ের পেট থেকে তার বাবার দেওয়া উত্তরাধিকার সূত্রে কিন্তু গুগলটা পাইনি। তার মানে সে নতুন থেকে এখন সে এক্সপার্ট এক্সপেরিয়েন্সড হয়। সো নতুন এটা কোনো ইস্যু না। এটা এটা নিয়ে অনেকেই মানে আমাদেরকে কি করার ট্রাই করে, কনভিন্স করার ট্রাই করে, ভাই আমি তো নতুন, পারবো কিনা। তাহলে তো আপনি জীবনেই পারবেন না, কারণ আপনি তো নতুন। আপনি যদি পুরাতন না হন আপনি পারবেন কিভাবে? সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুরু করবেন। এটা হচ্ছে মূল ব্যাপার। যাই হোক, তাহলে জিওগ্রাফি রিপোর্টে এসে আমরা বিস্তারিত এখান থেকে জানতে পারলাম। এখান থেকে যে এডিট করা যায়, রিমুভ করা যায়, কোনো টার্গেট এক্সক্লুডও করা যায়। ধরেন আমি এখান থেকে এক্সক্লুড করতে চাচ্ছি কোনোটাকে, আমি এখান থেকে মনে করেন এটাকে এক্সক্লুড করব, তাহলে এটাকে সিলেক্ট করে এক্সক্লুড করে দিলাম। এই যে কনফার্ম, এক্সক্লুড হয়ে গেল। এক্সক্লুডিং ইওর লোকেশন, এই যে ওয়ান লোকেশন এক্সক্লুডেড, ব্যাস এটা এক্সক্লুডেড, এই যে চলে আসছে। এভাবে করে আবার চাইলে আপনি ন্যারো করতে পারবেন, মানে এটাকে আরো ছোট করে ফেলতে পারবেন, ন্যারো বাই। বাট এটা এখন করা যাবে না, ইউর সিলেক্টেড লোকেশন ক্যান বি ন্যারোড ফার্দার, বিকজ এটা অলরেডি ন্যারোতেই আছে। ছোট করতে 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 একটা ছোট্ট মানে একটা জায়গার মধ্যে নিয়ে আসলাম, মানে একটা এরিয়ার মধ্যে নিয়ে আসলাম, একটা সিটিও না, একটা এরিয়ার মধ্যে নিয়ে আসলাম। এটাকে আর কত ছোট করবেন? বাট এটা যদি সিটি হইতো তাহলে আপনি এটাকে লোকেশন